বিসমিল্লাহির রহমানির রহিম। কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে এই পরিমাপ তোমাদের তৃতীয় চ্যাপ্টারটাতে। আর এক মাস পরে নভেম্বর মাসেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সো এই পরিমাপ চ্যাপ্টার থেকে একটা সৃজনশীলতা 100% শিওর তোমরা পাচ্ছ, এবং যারা বৃত্তি পরীক্ষা দিবা স্কলারশিপে এই পরিমাপ থেকে কোশ্চেন আসবেই আসবে। সুতরাং এই চ্যাপ্টারের গুরুত্ব কতটুকু এটা তার বইলা বোঝানোর দরকার নাই। আমরা আসো প্ল্যানটা বলি কিভাবে চ্যাপ্টারটা শেষ করব। সেটা হচ্ছে এই চ্যাপ্টারে মোটামুটি 10 থেকে ম্যাথ গুলা শুরু হয়। এর আগে যেগুলো আছে এমসিকিউ। এই চ্যাপ্টারের শুরুতে অনেকগুলা দৈর্ঘ্য পরিমাপের যে বিভিন্ন স্কেল আছে, মিটার স্কেল, মেট্রিক স্কেল, তারপরে তোমার এসআই এককের স্কেল, এগুলোর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে যেগুলো এমসিকিউতে প্রচুর আসে। এগুলা কিছু ট্রিক্স দিয়ে মনে রাখা যায়, আবার কিছু আছে হচ্ছে মুখস্থ করেও মনে রাখতে হয়। সো ওইগুলা আলাদা বিষয়। আমরা শুধুমাত্র অনুশীলনীর যে ম্যাথ গুলো আছে 10 থেকে তোমাদের সৃজনশীলের মাধ্যমে 31 পর্যন্ত ম্যাথ আছে, এই 10 থেকে 31 পর্যন্ত ম্যাথ আমরা চেষ্টা করব আজকে শেষ করে ফেলার জন্য। ঠিক আছে? তারপরে তোমাদের উদাহরণে অনেকগুলা ম্যাথ আছে, উদাহরণের ম্যাথ গুলাও তোমাকে সুন্দর করে করতে হবে। এরপরে বিশেষ কিছু সৃজনশীল পুরাতন টেস্ট পেপার কালেক্ট করে বা কোনো জায়গা থেকে স্কুল থেকে সৃজনশীল করতে দিতে পারে, এইগুলা সলভ করতে হবে। তাহলে তুমি ইনশাআল্লাহ বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবে। সো আমি আর কথা বাড়াবো না, আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টারে ঢুকে যাবো। দেখো, আমি 10 নাম্বার ম্যাথ থেকে শুরু করতেছি। আমি এখানে মিটার সেন্টিমিটারের কোনো কথা বলি নাই, যখন যে ম্যাথে যেটা কাজে লাগবে তখন সেটা একটু বোঝাই দেব। প্রশ্নটা পড়বো আমরা, 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। তার মানে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে। পুকুরের পাড়ের বিস্তার দেয়া আছে 3 মিটার। এই যে ছোট্ট করে একটা চিত্র নিজের বোঝার জন্য, এই হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, এটা হচ্ছে 60 মিটার, এবং পুকুরের যে প্রস্থটা দেয়া আছে এই প্রস্থটা ধরো 40 মিটার, এই তো দেয়া আছে। এখন পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। এই পর্যন্ত যতগুলা ম্যাথ আমি দেখছি বোর্ডে আসছে বা তোমাদের বিভিন্ন স্কুলে আসছে, টেস্ট পেপারে আসছে, এইখানে একটু কনফিউশনিং আছে, যে কনফিউশনিং আমি অন্য কোথাও পাই নাই। সেটা কি? এই যে যে পাড়ের বিস্তার 3 মিটার, এই পাড়টা কি এই দৈর্ঘ্য প্রস্থ যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে এই পাড়টা কি ভিতরে, মানে এটা কি পাড় সহ দৈর্ঘ্য দেওয়া আছে না পাড় বাদে দৈর্ঘ্য দেওয়া আছে, এটা একটু কনফিউশন। এক একজন এক এক ভাবে যুক্তি দেয়। অনেকেই বলে পাড় বাদে তো পুকুর হতে পারে না, তাহলে অবশ্যই পুকুরের একটা পাড় আছে। তার মানে এখানে যে 60 মিটার এবং 40 মিটার দৈর্ঘ্যটা বলছে এটার মধ্যে পাড় আছে, পাড় সহ বলছে। আবার অনেকেই লজিক দেয় যে না, পুকুর শুধু যতটুকুর মধ্যে পানি আছে এই অংশটুকু, পার তো কেউ চিকন করে কেউ অনেক মোটা করে, সো এখানে পারের কথা বলে নাই। কিন্তু আদার্স যতগুলা কোশ্চেন আছে তোমাদের চ্যাপ্টারে বলো এবং টেস্ট পেপারে বলো, স্পষ্ট ভাবে বলা থাকবে। এবং তোমাদের বোর্ড পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায়, এখন তো জেএসসি উঠাই দিছে, সব জায়গায় স্পষ্ট বলবে যে পার সহ কি পার বাদে। মানে আমি এই পর্যন্ত যতগুলা দেখছি। তো এই পুকুরটাতে অ্যাকচুয়ালি শুধু পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, পার সহ দৈর্ঘ্য হচ্ছে এই যেটা, পার সহ দৈর্ঘ্য এটা। তাহলে এই যে এই হচ্ছে পুকুরটার পার সহ, এই যে যে পার, এই পারের বিস্তার দেওয়া আছে হচ্ছে 3 মিটার। এই পারের বিস্তার কত মিটার দেওয়া আছে? 3 মিটার। এখন এই পারটা দেখো তো কয় দিক থেকে বাড়ে? 2 দিক থেকে বাড়ে। দৈর্ঘ্য বরাবর পারটা 2 দিক থেকে বাড়ে, প্রস্থ বরাবর পার 2 দিক থেকে বাড়ে কিনা? দৈর্ঘ্য বরাবর 2 দিক থেকে বাড়ে, প্রস্থ বরাবর 2 দিক থেকে বৃদ্ধি পায়। কথা বুঝতে পারছি? এখন তোমাকে বের করতে বলছে পারের ক্ষেত্রফল, তোমাকে বের করতে বলছে পারের ক্ষেত্রফল। তাহলে প্রথম কথা হচ্ছে পুকুরের ভিতরের অংশের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ভিতরের অংশের ক্ষেত্রফল বের করব। পার সহ দৈর্ঘ্য, পার সহ প্রস্থ বের করে পার সহ ক্ষেত্রফল বের করব। তো পার সহ পুকুরের ক্ষেত্রফল, এই যে নীল ক্ষেত্রফলটা থেকে আমি যদি এই যে কালো ক্ষেত্রফলটাকে বের করে আনি বা মাইনাস করে দেই, তাহলেই তো শুধুমাত্র পুকুর পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। তাহলে ম্যাথ করব কিভাবে? দেখো, ফার্স্টে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে পাড়ের দৈর্ঘ্য, পাড়ের দৈর্ঘ্য সমান 60 মিটার এবং প্রস্থ সমান 40 মিটার।
পাড়ের দৈর্ঘ্য 60 মিটার, পাড়ের প্রস্থ 40 মিটার। অতএব পাড়ের না সরি পুকুরের 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 দৈর্ঘ্য 60 মিটার দেওয়া আছে, প্রস্থ 40 মিটার দেওয়া আছে। অতএব তুমি কি পাবা? পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। প্রথম যে ক্ষেত্রফলের সূত্রটা লিখবা সেখানে সূত্রটা শো করবা, এরপরে যে ক্ষেত্রফল করবো এখানে সরাসরি মান বসাই দিলেই হবে। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 60 গুণন প্রস্থ হচ্ছে 40 বর্গ। এখন আর একক লিখলে হবে না, কিন্তু এখন লিখতে হবে বর্গ মিটার। কেন বর্গ মিটার লিখতে হবে? কারণ দৈর্ঘ্য প্রস্থর একক মিটারে দেয়া আছে, সুতরাং মিটার হবে। এই বর্গকে আবার অনেকেই সংক্ষেপে লেখে বর্গের মির মি, বমি। এই বমি টমি লেখা যাবে না, বর্গ পুরাটাই লিখতে হবে। মিটারকে তুমি সংক্ষেপে লিখতে পারবা, অর্থাৎ বর্গ মি লিখতে পারবা, বমি লিখো না। ইকুয়াল 4 6 24, দুইটা শূন্য, তাহলে 2400 বর্গ মিটার। এটা হচ্ছে আমি পাইলাম হচ্ছে এই যে কালো অংশটুকু পুকুরের, শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল। এইবার পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, অর্থাৎ বিস্তার বলতে কি যে পার কতটুকু প্রশস্ত সেটা বলছে। তাহলে পার সহ পুকুরের দৈর্ঘ্য, তাহলে এখন তোমাকে লিখতে হবে পার সহ পুকুরের দৈর্ঘ্য। পার সহ পুকুরের দৈর্ঘ্য সমান সমান এই যে এই অংশটুকু 60 মিটার, এটার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হয়ে আসবে এই দিকে 3 মিটার, এই দিকে 3 মিটার। তাহলে দুইটা 3 তুমি যোগ করে দিতে পারো, এটা একটা প্রসেস। অথবা দেখো এটা কিভাবে করতে পারো, 60 এর সাথে তুমি দুই দিক থেকে দুইটা 3 যোগ করতে পারো, এটা একটা প্রসেস। অথবা 60 এর সাথে তুমি বিস্তার 3 মিটার, কয় দিকে আছে? দুই দিকে আছে, এইভাবেও লিখতে পারো, তুমি যেইভাবে লেখে খুশি। 60 এর সাথে দুইটা 3 যোগ করবা, অথবা 60 এর সাথে 3 মিটার বিস্তার বাড়বে, কয় দিক থেকে বাড়বে? দুই দিক থেকে, এই জন্য 2 গুণ করে দিবা, 3 ইন্টু 2, যেটা তোমার মন চায়, একদম মনের মাধুরী মিশায়া করবা। তাহলে একক কি হবে? এখানে অনেকেই সেকেন্ড ব্র্যাকেট দিবে, অনেকেই থার্ড ব্র্যাকেট দিবে, অনেক কিছু দিবে, কিছু দেওয়ার দরকার নাই, এইভাবে তুমি লিখে দিতে পারো মিটার। একেবারে চিহ্ন দিয়ে তুমি লিখে দিতে পারো মিটার একটা ব্র্যাকেটের ভিতরে। ইকুয়াল টু 60, 3 দুগুণে 6, তার মানে কত? 66 মিটার। এগুলা 2-3 লাইন বাড়ানোর কোনো দরকার নাই, এগুলা ডিরেক্ট করে ফেলবো। এরপরে দেখো পার সহ পুকুরের প্রস্থ, পরেরটায় অবশ্যই ডট ডট ব্যবহার করবা। ইকুয়াল টু, তাহলে প্রস্থ কত মিটার আছে? 40 মিটার আছে। এবার প্রস্থ বাড়বে কত? 3 মিটার বাড়বে। কয় দিক থেকে বাড়বে? দুই দিক থেকে বাড়বে। তাহলে দুই দিক থেকে যদি 3 মিটার করে বাড়ে, 3 দুগুণে 6, 6 40 এর সাথে যোগ হলে 46 মিটার। তাহলে পার সহ দৈর্ঘ্য পাইছি, পার সহ প্রস্থ পাইছি, তাহলে পার সহ ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব পার সহ পুকুরের ক্ষেত্রফল, পার সহ পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার। এখানে কিন্তু আর সূত্রটা লেখা দেখানোর দরকার নাই, এখানে তুমি সরাসরি করে ফেলবা। তাহলে কত আসবে? তাহলে আসবে হচ্ছে 66 গুণন 46, 66 গুণন 46, 3036, 3036 বর্গ মিটার। অতএব আমার কাছে কি চাইছে? পারের ক্ষেত্রফল কত? অতএব পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল, তাহলে পার সহ ক্ষেত্রফল থেকে, পার সহ ক্ষেত্রফল 3036 থেকে পার বাদে ক্ষেত্রফল যেটা 2400, এটা বাদ দিয়ে দিব, তাহলে আমি শুধুমাত্র পারের ক্ষেত্রফল পাবো। কত পাই? 636 পাই না, মাইনাস 2400, হ্যাঁ 636 বর্গ। এই হচ্ছে आंसर। ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে এটা একটু ভালো করে বুঝতেও পারো যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যখন দেয়া থাকে তখন সাধারণত পারের কথা বলে না। আরো ম্যাথ আছে, তোমাদের অনুশীলনীতেই ম্যাথ আছে যেখানে পার সহ দৈর্ঘ্য বলছে, পার বাদে দৈর্ঘ্য বলছে, স্পষ্ট করছে বিষয়টা। এখানে যদি একটু কনফিউশনিং, কিন্তু পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বললে শুধু পুকুরের অংশই বলে, পারের অংশ বলে না। তার মানে কি পার বাহিরে থাকে, পারটাকে একটু যোগ করে নিতে হবে, পার সহ দৈর্ঘ্য প্রস্থ বের করে নিতে হবে। দেখো বুঝতে পারছো কিনা?
যদি বুঝতে পারো, যদি এটা কমপ্লিট হয় তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেন, আমরা সময় নষ্ট করব না, একের পর এক করতে থাকবো, মোটামুটি চ্যাপ্টার শেষ করে ফেলবো ক্লাসে। 11 নম্বর কোশ্চেনটা আমরা একটু তুলি। 11 নম্বর কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা সৃজনশীলে হিউজ আসে, এর সাথে আরো কিছু লেজ যুক্ত হয়, আরো কিছু ম্যাথ যুক্ত হয়, কিন্তু এটা একটা সৃজনশীল ম্যাটেরিয়াল, সো এটার মধ্যে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো। 11 নম্বর ম্যাথ বলছে কি, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, তার মানে ক্ষেত্রফল তোমাকে দেয়া আছে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেয়া আছে? ক্ষেত্রফল হচ্ছে 10 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ এই আয়তাকার ক্ষেত্রটা এই যে অনেকটা এরকম হবে, দৈর্ঘ্য যা হবে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 4 গুণ হবে। আচ্ছা, এই বিষয়টা আমি পরে বুঝাচ্ছি যে কিভাবে কাকে আগে ধরতে হবে। ওকে, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, আগে এই জায়গাগুলো একটু বুঝা নেই। দৈর্ঘ্য কত মিটার, তোমার কাছে ক্ষেত্রফল দেয়া আছে একরে, তোমার কাছে ক্ষেত্রফল কোন এককে দেওয়া আছে? একর এককে দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে একর, কিন্তু দৈর্ঘ্য বের করতে হবে মিটারে। এখন ক্ষেত্রফল মাপার পদ্ধতি সেম হইতে হবে। তুমি বর্গ মিটারে, এই একর এটাও একটা ক্ষেত্রফল, এই একর ক্ষেত্রফল থেকে তুমি যদি বর্গ মিটারে কনভার্ট করো তাইলেই তুমি দৈর্ঘ্য প্রস্থ মিটারে পাবা। অর্থাৎ এইখানে একর থেকে বর্গ মিটারে আনতে হবে। যদি দৈর্ঘ্য প্রস্থ মিলিমিটার সেন্টিমিটারে দেয়া চাইতো, কোশ্চেনে চাইতো, তাহলে একর থেকে মিলিমিটার সেন্টিমিটারে নেওয়ার ব্যবস্থা করতে হইতো, কিন্তু সরাসরি ওইটা করা যায় না। একর থেকে বর্গ মিটারে আনা যায়, মিটার থেকে মিলিমিটার সেন্টিমিটার করা যায়। কথা কি বোঝানো গেল? তাহলে একর আগে আমি বর্গ মিটারে নিয়ে আসি। তাহলে আমরা কি জানি, এই যে এই কথাটা তোমাদের জানা থাকতে হবে। আমরা জানি আমরা কি জানি, 1 একর, 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার। দেখো একক, একর থেকে মিটারে কনভার্ট, 1 একর, একের হিসাব জানলে বাকি যে হিসাব চাবে তার সাথে শুধু গুণ। একের হিসাব জানো, এবার 10 একর বলছে 10 গুণ, 0.5 একর বলতো 0.5 গুণ, 0.3 একর বলতো 0.3 গুণ, 500 একর বললে 500 গুণ। একের হিসাব জানার পরে তোমার কাছে যে হিসাব চাবে সেটা শুধু গুণ করে দিবা চোখ বন্ধ করে। তাহলে অতএব অতএব 10 একর সমান সমান 4046.86 এর সাথে গুণ করবা 10 একর, একক কি হবে? বর্গ মিটার। এবার 10 দ্বারা গুণ করার জন্য ক্যালকুলেটর লাগে না, দশমিককে এক ঘর ডানে নিয়ে যাও, তাইলেই 10 দ্বারা গুণ হয়ে যাবে। আর ভাগ করলে দশমিককে এক ঘর বামে নিয়ে আসো, ভাগ বাম, ভাগ বাম, দেখো দুইটাই দুইটাই ভাগ করলে দশমিক বামে আসে, গুণ করলে দশমিক ডানে যায়, ভাগে বাম ভাগে বাম ভাগে বাম, দুইটাই দ্বারা, একটা আর একটা ওকে, তাহলে দেখো এটাকে কি লেখা যায়? 4046.8.6 বর্গ মিটার। তাহলে আমি এটার ক্ষেত্রফল পেয়ে গেছি 4046.8.6 বর্গ মি। এটা হচ্ছে এই যে আমার যে আয়তাকার একটা জমি আছে, এই জমিটার ক্ষেত্রফল। ফাইন। এবার এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এই লাইনটা পড়া তোমাকে বুঝতে হবে কার মান দেয়া আছে কার মান দেয়া নাই। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অ্যাকচুয়ালি দৈর্ঘ্যের মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান 4 গুণ, কিন্তু দৈর্ঘ্যের মান সরাসরি দেওয়া নাই, প্রস্থের কাঁধের উপর দেওয়া আছে। দৈর্ঘ্যের মান কার উপর দেওয়া আছে? প্রস্থের কাঁধের উপর দেওয়া আছে। অর্থাৎ প্রস্থের মান যা হবে দৈর্ঘ্যের মান তার 4 গুণ হবে। প্রস্থ যদি গরু হয় দৈর্ঘ্য হবে 4 গরু, প্রস্থ যদি কলা গাছ হয় দৈর্ঘ্য হবে 4টা কলা গাছ, প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 4x। তাহলে তোমাকে ফার্স্টে কিন্তু প্রস্থ ধরে নিতে হবে যে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হচ্ছে 4x। তাহলে এটা একটু ধরে নিতে হবে যে ধরি প্রস্থ প্রস্থ সমান সমান x মিটার। অনেকেই ক মিটার ধরে নিয়ে ম্যাথ করে, খুবই ভালো, ফ্যান্টাস্টিক, কোনো সমস্যা নেই। অতএব দৈর্ঘ্য সমান কত হবে? প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 4 গুণ হবে, 4 গুণন x মিটার। তো 4 এবং x এর মধ্যে গুণ চিহ্ন দেওয়ার দরকার নাই, তুমি সরাসরি লিখে দিবা 4x মিটার, এত ফর্মালিটি লাগবে না। যেহেতু তুমি প্রস্থও জানো তুমি দৈর্ঘ্যও জানো,
তাহলে কি তুমি ক্ষেত্রফল জানো? তাহলে তুমি লিখবা অতএব ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার। দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার, এবং 4 এক্স এক্স গুণ করলে কি হয়ে যায়? এক্স স্কয়ার বর্গ মিটার হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি ক্ষেত্রফল পাইলাম, দুইটা ক্ষেত্রফল পাইলাম। এখন কথা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তার মানে নিচের যে ক্ষেত্রফলটা আমি পাইছি, এই ক্ষেত্রফল আর উপরের ক্ষেত্রফল একই ক্ষেত্রের কিনা? একই জমির ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফল এবং উপরের ক্ষেত্রফল দুইটা কি হওয়ার কথা? সমান হওয়ার কথা। তাহলে তুমি এখন লিখবা যে প্রশ্ন মতে, কারণ একই জমির ক্ষেত্রফল তুমি যত ভাবেই নির্ণয় করো ক্ষেত্রফল তো সমানই পাবা, জমি যেহেতু একটাই। তাহলে লিখবা প্রশ্ন মতে, প্রশ্ন মতে 4x² ইকুয়াল টু 40468.6। প্রশ্ন মতেতে কোনো একক লেখা যাবে না, কারণ প্রশ্ন মতে দুইটাকে যখন সমান করবা, বাম সাইডেও ক্ষেত্রফল, ডান সাইডেও ক্ষেত্রফল। বাম সাইডের ক্ষেত্রফলের একক বর্গ মিটার, ডান সাইডের ক্ষেত্রফল বর্গ মিটার। একক একক না মিললে তো তুমি প্রশ্ন মতে সমান চিহ্ন দিতে পারবা না। গরুর সাথে ছাগলের সমান চিহ্ন দেওয়া যাবে না, গরুর সাথে গরুর কম্পেয়ার করতে হবে। এখানেও তাই, ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের কম্পেয়ার, উভয় সাইড থেকে বর্গ মিটার কাটা। এই জন্য প্রশ্ন মতে যখন করব তখন আমরা কোনো একক ব্যবহার করি না। এবার এটাকে ক্যালকুলেশন করো। x² ইকুয়াল টু 4, ওই সাইডে যা ভাগ হবে 40468.6 কে ভাগ করব 4 দ্বারা। যে ভাগফলটা পাবো তাকে আবার বর্গমূল করতে হবে, কারণ কি আমার কাছে এখানে আছে x²। তাহলে 4046 কে ভাগ করতেছি কত দ্বারা? 4 দ্বারা। ভাগ করলে আসে কত? 10117.15 এত, বা x ইকুয়াল টু রুট ওভার 10117.15। এইটাকে যদি আমি রুট করে দেই, রুট অ্যান্সার ইকুয়াল টু 100.58। ইকুয়াল টু কত পাই? 100.58। এই যে দেখো x এর মান পায়ে গেছি। x কে আমি কি ধরছিলাম? প্রস্থ ধরছিলাম না? তাইলে এখানে আবার অনেকে একক লিখে দেয়, এখানে একক লিখো না, এখানে x এর মান পর্যন্ত পাইছি, ওকে, এখানে লেখো অতএব প্রস্থ x সমান সমান এই যে 100.58 মিটার, কারণ প্রস্থ আমি কিসে ধরে নিছিলাম? মিটারে। তাহলে তুমি দৈর্ঘ্যও পাবা না। অতএব দৈর্ঘ্য সমান সমান 4 গুণন 100.58 মিটার। এই দিক থেকে হবে 400, আর ওই যে 0.58 থেকে আসবে 2, তাহলে আমি পাবো 402 মিটার। 402 মিটার। 100.58 কে গুণ করব কত দ্বারা? 4 দ্বারা। 102.32 মিটার। এই 3 লিখে দিলাম, 102.32 মিটার। আমার কাছে কি প্রস্থটাই চাইছিল কিনা? ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্যটা চাইছিল। তার মানে এই যে যে দৈর্ঘ্য পাইছি এটাই আমার কাছে চাইছে অ্যান্সার। এইবার এইখান থেকে চাইলে তুমি পরিসীমা করতে পারো, এইখান থেকে পরিসীমা, এই ধরনের ম্যাথ সামনে আসবে, সুতরাং এখানে আলাদা করে দেখানোর কোনো দরকার নাই। 2 ইন্টু দৈর্ঘ্য 402.3 যোগ প্রস্থ কত? 100.58 মিটার। এটা ক্যালকুলেটরে বসাই দিবা, সেটাই হচ্ছে পরিসীমা। এগুলো একটু হালকা আলোচনার মধ্যে রাখি, কারণ পরীক্ষায় অবশ্যই একটু কিছু যুক্ত অবস্থা আসবে, সরাসরি বই থেকে পাওয়ার সম্ভাবনা কম, আর আশাও করা ঠিক না। একটু ডিফারেন্ট তো হওয়া উচিত। দেখো বোঝা যায় কিনা। দেখো প্রথম দুইটা ম্যাথ ডিটেলসে যারা বুঝতে পারছো, ডিটেলসে করার পরে এই ম্যাথটা খুব সহজ, এটা ডিটেলসে করতে হবে না। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা, পরিসীমা মানেই তো দৈর্ঘ্য প্রস্থ লাগবে। বাউন্ডারি, পরিসীমা, বাউন্ডারি
চারদিকে বেড়া, এই কথাগুলো দ্বারা একই জিনিস বোঝায়, পরিসীমা। তাহলে বুঝো দেড় গুণ, এই দেড় গুণ কথাটা বুঝো, দেড় মানে হচ্ছে 1.5 গুণ। আড়াই গুণ যদি বলতো, আড়াই, আড়াই মানে হচ্ছে 2.5 গুণ। এরপরে 3.5, 4.5, 5.5 সাড়ে বলবে, কিন্তু দেড় এবং আড়াই এই দুইটা হচ্ছে 1.5, দেড় আড়াই হচ্ছে 2.5। ভালো কথা। দৈর্ঘ্য প্রস্থের রেশিও দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দেখো তো, দৈর্ঘ্য প্রস্থের উপর দেওয়া আছে, তাহলে প্রস্থ সমান সমান তোমাকে কি ধরতে হবে? প্রস্থ সমান যদি এক্স মিটার হয়, যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটারে দেওয়া আছে, সুতরাং আমার এটা এক্স মিটারে ধরতে হবে। তাহলে দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান 1.5, সরি 1.5, 1.5 এক্স মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান হবে 1.5 এক্স ইন্টু এক্স, ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার, সমান সমান 1.5 এক্স স্কয়ার বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেছে। প্রশ্ন মতে লিখে দাও, প্রশ্ন মতে কি হবে? 1.5 এক্স স্কয়ার ইকুয়াল টু 216 বর্গ মিটার। এত বা এক্স ইকুয়াল টু 1.5 216 সাথে কি হবে? 1.5 যায় ভাগ হবে না, 1.5 216 সাথে ভাগ হবে। যেই ভাগফলটা পাবো তাকে বর্গমূল করে দিলেই তো দৈর্ঘ্যের মান পেয়ে যাব, পরে প্রস্থের মান পাবো, পরে পরিসীমা সূত্র দিয়ে ম্যাথ করে ফেলবা। বাকি কাজটুকু তোমার বাসায় এইচডব্লিউ করে ফেলবা ক্যালকুলেশনটা। এই ছিল হচ্ছে 12 নম্বর। 13 নম্বর, কোশ্চেন নাম্বার 13। একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্র আছে, এর ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানো? ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এইভাবে বলি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না? একক কি হবে? একক অবশ্যই বর্গ একক হবে। ইকুয়াল টু হাফ ইন্টু ত্রিভুজের ভূমি দেওয়া আছে 24, লিখে ফেললাম 24 ইন্টু উচ্চতাটার মধ্যে একটু ঝামেলা আছে, তাই না? এটা কোনো ঝামেলাই না। এই হচ্ছে একটা ত্রিভুজ, ভূমি মনে করো দেওয়া আছে 24, উচ্চতা কিন্তু লম্ব দূরত্ব হতে হবে। এই জিনিসটা তোমরা অনেকেই বুঝো না। এই ত্রিভুজে এই যে এইটা হচ্ছে উচ্চতা, উচ্চতা হতে গেলে লম্ব হতে হবে। যদি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তাইলে তুমি এই যে দুইটার যে কোনো একটাকে ভূমি অথবা উচ্চতা বলতে পারো, কিন্তু সমকোণী ত্রিভুজ না হইলে এখানে কোনো বাহুকে তুমি উচ্চতা বলতে পারো না। উচ্চতা হওয়ার প্রথম শর্ত 90 ডিগ্রি বা লম্ব হতে হবে। তো এখানে উচ্চতা এইচ ইকুয়াল টু দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। এইবার সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করো অথবা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করো, একক সেম হইতে হবে, তাহলেই শুধুমাত্র ক্ষেত্রফল আসবে। এবার দেখো 24 কে তো মিটারে দেয়া আছে, 24 মিটারে দেয়া আছে, তাহলে এই যে 15 মিটার 50 সেন্টিমিটার, এগুলা ক্লাস 6 এ তোমাদের ছিল না? 15 মিটার 50 সেন্টিমিটার, এটাকে কিভাবে কনভার্ট করে? 15 প্লাস। এবার মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্কে কিলায়া হাকায়া ডাকাত মারিলে, মারিলে হচ্ছে মিটার, মারিলে দেশে শান্তি, দেশে শান্তি, দুই ঘর পরে শান্তি মানে সেন্টি, দেশে শান্তি মিলিবে। তাহলে মারিবের পরে দুই ঘর, দুই ঘর মানে কি 100, একের পরে দুইটা শূন্য, একের পরে দুইটা শূন্য, তাহলে 50 কে যদি তুমি 100 দ্বারা ভাগ করো তাইলেই তুমি পেয়ে যাবা মিটার। 50 কে 100 দ্বারা ভাগ করলে কি পেয়ে যাবা? মিটার। কিলা হাকা ডাকাত মারিলে, মারিলের জন্য 1, দেশে শান্তি দুইটা শূন্য, তাহলে সেন্টিমিটার ছোট মিটারের তুলনায়, তাহলে সেন্টিমিটারকে মিটার দ্বারা ভাগ করতে হয়। এই শূন্য কাটো, 5 দ্বারা 10 কে কাটলে 2, তাহলে 15 এর সাথে যোগ হবে 1/2 মানে 0.5 ইকুয়াল টু 15.5 মিটার। তাহলে এখানে 15.5 মিটার বর্গ মিটার বসাই দাও, এটা পুরাটা ক্যালকুলেটরে তুলো, যেটা পাবা এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে তোমাকে শিখাইছে শুধু একটা বিষয়, সেটা হচ্ছে যদি সেন্টিমিটারে থাকে মিটারে কিভাবে আনবো, মিলিমিটারেও থাকতে পারে একইভাবে, সেই ক্ষেত্রে আরেকটা শূন্য বেড়ে যাবে, 1000 দ্বারা ভাগ করে আনতে হবে। তাহলে তুমি লিখবা দেওয়া আছে ভূমি এত, উচ্চতা সমান এত, মিটার এত সেন্টিমিটার, পরে এটাকে মিটারে কনভার্ট করবা, আমরা জানি, কাজ শেষ। নেক্সট কোশ্চেন দেখো, 14 নাম্বার ম্যাথ তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রেখে দিলাম।
এটা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং জমির বাহিরে স্পষ্ট ভাবে বলে দিছে যে এবং বাহিরে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল। তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, জমির ক্ষেত্রফল পাবা, রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ বের করবা, এরপরে রাস্তা সহ ক্ষেত্রফল বের করবা, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে জমির ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল। একদম 10 নম্বরের অনুরূপ। ওই ম্যাথটার অনুরূপ এই 15 নাম্বার ম্যাথটা, ওইখানে আয়তক্ষেত্র বলছে, এখানে বর্গক্ষেত্র। তো বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার। অ্যাকচুয়ালি পৃথিবীর সকল ক্ষেত্রফল তো একই, ভূমি গুণন উচ্চতা। বর্গের ক্ষেত্রে ভূমিও এ প্রস্থও এ, ক্যালকুলেশন করলে এ স্কয়ার। এই যে এই একটা বর্গক্ষেত্র এ এ এ এ, ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত এ, প্রস্থ কত এ, এ এবং এ গুণ করলে এ স্কয়ার। এই জন্য আমরা বলি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বা এক বাহুর বর্গ। কথা কি ক্লিয়ার? তাহলে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তুমি সুন্দর করে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? এক বাহুর দৈর্ঘ্য সমান 300 মিটার। এক বাহুর দৈর্ঘ্য সমান 300 মিটার। অতএব ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু 300 স্কয়ার বর্গ মিটার। 3 তিরিকে 9, এই যে দুইটা শূন্য হয়ে যাবে, 4টা শূন্য। এটাই হবে, তুমি ক্যালকুলেশন করে দেখো। 300 এর উপরে স্কয়ার দেখো, 3 তিরিকে 9, দুইটা শূন্য আছে, এটা হয়ে যাবে 4টা শূন্য। তার মানে একক, দশক, শতক, হাজার, 90,000 বর্গ মিটার হয়ে যাবে এটা ক্ষেত্রফল। এবার বলছে বাহিরে চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে বাহিরে যেহেতু রাস্তা আছে, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য বের করতে হবে। অতএব রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য, রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার যোগ রাস্তা আছে 4 মিটার। রাস্তা কয় দিক থেকে আছে? বাড়বে, 2 দিক থেকে বাড়বে, ইকুয়াল টু মিটার। তাহলে 4 দুগুণে 8, পাচ্ছি কত? 308 মিটার। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল 308 স্কয়ার বর্গ মিটার ইকুয়াল টু, তাহলে 308 স্কয়ার করো, এই যে 8 8 64, এটা শেষে শুধু 64 হয়ে যাবে। 308 স্কয়ার ইকুয়াল টু 308 স্কয়ার, সরি সরি সরি, 308 স্কয়ার ইকুয়াল টু 9000। দৈর্ঘ্যতেও পারবে, প্রস্থতেও পারবে, শুধু গুণ করতেছি না তো। 9000 না, 94,864, 864, 864 বর্গ মিটার। তোমার কাছে কি চাইছে? রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু 94,864 থেকে বাদ দাও ওই যে 90,000 এত বর্গ মিটার। পরীক্ষার মধ্যে কিন্তু শুধু রাস্তার ক্ষেত্রফল চাই, এই ধরনের খুব কম চোখে পড়ছে। পরীক্ষার মধ্যে তোমার কাছে কি চাইবো জানো? পরীক্ষার মধ্যে তোমার কাছে চাইবো রাস্তাটার মধ্যে ঘাস লাগাই বা টাইলস লাগাই বা প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হইলে ঘাস লাগাইতে কত খরচ হবে। অর্থাৎ পরে আরেকটি স্টেপ থাকবে যেটাকে আমরা ঐকিক নিয়মে করি। তাহলে 4 8 6 4, 4864 বর্গ মিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। দেখো তো বুঝাইতে পারছি কিনা। এটা হচ্ছে 15 নাম্বার। 16 নাম্বার তোমাদের জন্য এইচডব্লিউ। 16 নাম্বারে কি আছে? ত্রিভুজের জমির ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা। তাহলে 16 নাম্বারে তোমাদের জন্য এইচডব্লিউ কেন দিলাম? 16 নাম্বারে দেখো হাফ ইনটু ভূমি দেওয়া আছে হচ্ছে 22 ইনটু উচ্চতাকে এইচ ধরে নাও। দুইটা ক্যালকুলেশন করলে ক্ষেত্রফল দেওয়া আছে 264, 264। এবার এই 2 ওই সাইডে যা গুণ হবে, 22 ওই সাইডে যা ভাগ হবে, এইচ ইকুয়াল টু 264 ডিভাইডেড বাই 22 ইনটু 2 পরে যা গুণ হইলো, এটাকে ক্যালকুলেশন করো, উচ্চতা পেয়ে যাবো। এটাই হচ্ছে 16 নম্বর। বুঝাইতে পারছি? আমরা 17 নম্বর করব, কারণ 17 নম্বরটা বেশ গুরুত্বপূর্ণ।
পরবর্তী ম্যাথ দেখো 17 নম্বর। একটি চৌবাচ্চার 19,200 লিটার পানি ধরে। লিটার লিটার হচ্ছে একটা আয়তন, লিটার সমান এটা একটা আয়তন। ঘন মিটার এটাও আয়তন। আর আয়তনের সূত্র কি জানো? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা জানি। এবার ফুল প্রশ্নটা পড়ি। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। ভালো কথা। ওই চৌবাচ্চাটার গভীরতা দেওয়া আছে 2.56 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তুমি কি জানো? তুমি জানো আয়তন, আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য জানো, উচ্চতা জানো। এখানে গভীরতাটাই উচ্চতা। গভীরতাটা কিভাবে উচ্চতা? মনে করো এই হচ্ছে একটা চৌবাচ্চা, এই হচ্ছে একটা চৌবাচ্চা। তুমি যদি নিচের থেকে উপরের দিকে তাকাও তাহলে তোমার কাছে মনে হবে উচ্চতা, আর তুমি যদি উপর থেকে নিচের দিকে তাকাও তাহলে তোমার কাছে মনে হবে গভীরতা। তাহলে তোমার কাছে কি কি দেয়া আছে? তোমার কাছে দেয়া আছে প্রস্থ, গভীরতা বা উচ্চতা দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। তোমার কাছে দেয়া নাই হচ্ছে দৈর্ঘ্য। তাহলে প্রশ্ন মতো করে কাজ হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে গভীরতা এবং প্রস্থ দেয়া আছে মিটার এককে, কিন্তু আয়তন দেয়া আছে লিটার এককে। একক যদি না মিলে তাহলে তো তুমি সমীকরণ করতে পারবে না। তাহলে আয়তনটাকে তোমার মিটারে নিয়ে আসতে হবে। আয়তনটাকে কিসে নিয়ে আসতে হবে? মিটারে নিয়ে আসতে হবে। এখন আমরা কি জানি? 1 ঘনমিটার, 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। এটা হচ্ছে আমাদের জানা আছে। এটা কি আমরা জানি? 1 ঘনমিটার সমান 1000 লিটার, এটা তোমার জানা থাকতে হবে। কথা হচ্ছে আমি লিটার থেকে ঘনমিটারে নিব। ঐকিক নিয়ম চিন্তা করো, যাকে কনভার্ট করব সে বামে থাকবে এবং যেটাতে পরিণত করব সে ডানে থাকবে। তাহলে আমি লিটার থেকে ঘনমিটারে নিতে চাইতেছি, তাহলে লিটারটাকে বামে রেখে দেই। তাহলে কি লিখবো? 1000 লিটার সমান সমান 1 ঘনমিটার। অতএব 1 লিটার সমান 1/1000 ঘনমিটার। অতএব 19,200 লিটার সমান 1 ইন্টু 19,200 ডিভাইডেড বাই 1000 ঘনমিটার সমান সমান 10 10 10 10 কাটা, আরো 1 শূন্য আছে। 10 দ্বারা 192 কে ভাগ করলে হবে 19.2 ঘনমিটার। এটা হচ্ছে ঐকিক নিয়মে। যদি একটু ডিটেলসে করি, একটু বড় করে করি, তাহলে দেখো আয়তন পেয়ে গেছি। আয়তন কি এককে পেলাম? ঘনমিটার এককে পাইছি। তাহলে দৈর্ঘ্যটাও আমি এখন মিটার এককে পাবো। এটাকে তুমি শর্টকাট করতে পারতা। যেমন উপরের লাইনটা লেখা লাগবে না, তুমি সরাসরি লিখবা যে আমরা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার। তাহলে এক লাইন কমলো। আরো শর্টকাট করা যায়, সেটা হচ্ছে এই যে লিটার থেকে ঘনমিটারে নিব। তুমি জানো লিটার ছোট, ঘনমিটার বড়। লিটার যেহেতু ছোট, ছোট হলে ভাগ হয় কত দ্বারা ভাগ হবে? 1000 দ্বারা। কারণ লিটারের সাথে ঘনমিটারের সম্পর্ক 1000-এর। তাহলে তুমি সরাসরি করে দিতে পারো 19,200 লিটার। এটা হচ্ছে আয়তন। লিখলাম আয়তন 19,200 লিটার ইকুয়াল টু, তুমি এইরকম ভাবে সরাসরি যদি কেউ করে 19,200 কে 1000 দ্বারা ভাগ করলে একক লিখে দিতে হবে ঘনমিটার। লিখে দাও। 3টা শূন্য দ্বারা ভাগ করছো, তাহলে 0.3 ঘর বামে আসবে, তাহলে 19.2। দশমিকের পরে শূন্যের তো কোনো দরকার নাই, ঘনমিটার। এই যে এইটাও হবে, আর উপরে ঐকিক নিয়মে যেটা করছি এইটাও হবে। দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, দুইটাই তুমি বোর্ডে প্লাস স্কুলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা। কথা কি বুঝাইতে পারছি? ওকে, আয়তন কনভার্ট হয়ে গেল। এবার এর গভীরতা প্রস্থ দেয়া আছে, দৈর্ঘ্যটা বের করে আনবো। তাইলে প্রশ্ন মতে বা আমরা জানি বা আবার, তাহলে লেখা আবার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা, একই কথা, সমান সমান আয়তন। এটা তো তোমার জানা থাকা উচিত। এত বা দৈর্ঘ্যের মানটা আমি বের করব, প্রস্থ এবং গভীরতা ওই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে না,
ভাগ করে দিলাম, আয়তনটা উপরে আছে, তাহলে আয়তনটা উপরে লেখো। সমান সমান মান বসায় দাও, 19.2 ডিভাইডেড বাই প্রস্থ কত দেয়া আছে, প্রস্থ দেয়া আছে 2.5 ইন্টু গভীরতা কত দেয়া আছে 2.56 মিটার সমান সমান, কারণ দৈর্ঘ্য বের হবে, দৈর্ঘ্যের একক মিটার। সরাসরি ক্যালকুলেশন করব, কাকে ভাগ করব, 19.2 কে ভাগ করব 2.5 দ্বারা এবং ভাগ করব 2.56 দ্বারা, দুইটা দ্বারাই যদি ভাগ করি তাহলে অ্যান্সার আসে 3 ইকুয়াল টু 3 মিটার। এটাই উত্তর। এখন কথা হচ্ছে আরেকটু কি গোছানো যেত না? যেত। কিভাবে গোছানো যাইতো? তুমি এখানে লিখবা যে দেয়া আছে প্রস্থ সমান এত এবং গভীরতা সমান এত। আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা সমান আয়তন, পরে তুমি মান বসাইলে বিষয়টা আরেকটু সুন্দর হইতো। এই ছিল 17। চলো নেক্সট 18 নম্বর করা যাক। কোশ্চেন নাম্বার 18। এই কোশ্চেনটাকে একটু স্পেশালি লেখা রাখো, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটা একটা। কোশ্চেনে কি বলছে, স্বর্ণ পানির তুলনায় 19 গুণ ভারী। কথাটা বুঝো, স্বর্ণ বা গোল্ড এটা হচ্ছে পানির তুলনায় 19.3 গুণ ভারী। এটার একটু ব্যাখ্যা দিব। আচ্ছা, ভালো কথা। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য, স্বর্ণের বার তো বুঝো, বার মানে কি, একটা আয়তাকার বক্সের মতো, টিফিন বক্স দেখছো না, ওই ধরনের একটা স্বর্ণের বক্স। ওই বক্সটার দৈর্ঘ্য আছে 7.8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6.4, উচ্চতা 2.5 হলে স্বর্ণের বাটির ওজন কত? ওজন বলতে স্বর্ণের বাটির ভর চাইছে, স্বর্ণের বাটি কত কেজি, ওজন বলতে স্বর্ণের বাটি কত কেজি। এখন তোমরা যারা আবার একটু বেশি চিন্তা করো, মহাকাশ অবিকাশ সূত্র ম্যাথটা করছো বিজ্ঞানের 7ম চ্যাপ্টারে, সেখানে তো জানো ওজন মানে হচ্ছে W ইকুয়াল টু mg। এখানে ম্যাথে অ্যাকচুয়ালি ওইভাবে হিসাবটা করে নাই, ম্যাথে শুধু ভর চাইছে যে স্বর্ণের বারের ওজন, কারণ আমরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ওজন দ্বারা কি কেজি একককেই বোঝাই, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে হিসাবটা একটু ডিটেলসে চিন্তা করতে হয়। ওকে ফাইন। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, এই কথাটার মানে বুঝো। এই কথাটার মানে হচ্ছে 1 লিটার কোকের বোতলে বা 1 লিটার পানির বোতল আছে না, 1 লিটার পানির বোতল আছে তোমার কাছে, মনে করো 1 লিটার পানির বোতল আছে, এটার ভর কত হবে? এটা হবে 1 কেজি হবে। 1 লিটার পানির বোতল কতটুকু হবে? 1 কেজি হবে। এখন তোমার কাছে অনেক স্বর্ণ আছে, এই স্বর্ণটাকে তুমি মনে করো আগুন দিয়ে গলাইছো, গলানোর পরে 1 লিটার পানির বোতলের মধ্যে স্বর্ণটা ঢালছো, ঢালার পরে এই স্বর্ণটা যখন ঠান্ডা হবে তখন স্বর্ণের শেপটা কি পানির বোতলের শেপের মতো হয়ে যাবে। সেই 1 লিটার পানির বোতলে যদি তুমি স্বর্ণ দাও তাহলে ওই স্বর্ণের ভর হয়ে যাবে 19.3 কেজি। কথা কি বুঝাইতে পারতেছি? 1 লিটার পানির বোতল তুমি খুব সহজে হাতে উঁচা করে ঢকঢক করে পানি খাইতেছ, কিন্তু 1 লিটার পানির আয়তনের সমান যদি স্বর্ণের একটা বার হয়, স্বর্ণের বারের আয়তন 1 লিটার পানির বোতলের সমান, সেই ক্ষেত্রে ওই স্বর্ণের বারের ওজন হয়ে যাবে 19.3 কেজি। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। মনে করো এটা একটা বোতল, এই বোতলটা 1 লিটার, এই বোতলটা সমান স্বর্ণ যদি হয়, মানে স্বর্ণকে গলাবা, গলায় এই বোতলের মধ্যে ঢাললে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই বোতলের শেপ হবে না। এতটুকু স্বর্ণকে আমি এই এক হাতে উঁচু করতে পারতাম না, কারণ এতটুকু স্বর্ণের ভর হয়ে যেত 19.3 কেজি, কারণ স্বর্ণের ঘনত্ব পানির ঘনত্ব থেকে অনেক বেশি। স্বর্ণ পানির থেকে 19.3 গুণ ভারী, অর্থাৎ পানি যতটুকু ভর হবে স্বর্ণ হবে তার থেকে 19 গুণেরও বেশি। বুঝাইতে পারছি? এটাই ছিল এইখানকার কনসেপ্ট। এবার চলো তাহলে ম্যাথটা করা যাক। এই ম্যাথটা খুবই সহজ। স্বর্ণ পানির তুলনায় ভারী, আগে তুমি স্বর্ণের বারের আয়তন বের করো, পরে তুমি ওজন বের করে ফেলবা, কাজ শেষ। তাহলে স্বর্ণের বারের কি কি দেয়া আছে, এখানে এতগুলো কথা না বললেও হয়তো, সরাসরি ম্যাথ করাই ফেললেই হয়তো, একটু ফিল করানোর জন্য চেষ্টা করলাম আর কি। তাহলে কি কি দেওয়া আছে, তাহলে লেখো। দেওয়া আছে
বারের দৈর্ঘ্য সমান সমান 7.8 সেমি। সবগুলাই যেহেতু সেমিতে আছে আমি সেমিতেই রাখবো। প্রস্থ ইকুয়াল টু কত দেওয়া আছে? 6.4 সেমি। উচ্চতা ইকুয়াল টু কত দেওয়া আছে? তাহলে লেখো উচ্চতা ইকুয়াল টু 2.5 সেমি। অতএব তুমি এখন কি লিখতে পারো? আয়তন। আয়তন সমান কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। একক কি হবে? ঘন সেমি। একটু ক্যালকুলেটরটা হাতে নিবা, কাজ শেষ হয়ে যাবে। তাহলে আয়তনটা বের করো। 7.8 গুণন 6.4 গুণন 2.5 ইকুয়াল টু 124.8। 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের যে স্বর্ণের বারটা আছে, এই স্বর্ণের বারের আয়তন আমি পেয়ে গেছি। এইবার আয়তন থেকে আমাকে যেতে হবে ওজনে। আয়তন থেকে যেতে হবে কিভাবে? ওজনে। এখন আয়তন থেকে ওজনে যাওয়ার জন্য এই যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, এই কথাটা লাগবে। এই কথাটা লাগলেও তোমার আরেকটা কমন সেন্স থাকতে হবে, আরেকটা কথা জানতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে লেখো, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান সমান 1 গ্রাম। এই কথাটা তুমি যদি না জানো, তাহলে 19.3 গুণ যে দেয়া আছে এটাকে তুমি কোথাও কাজে লাগাইতে পারবা না। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। সেন্টিমিটার বুঝো? এই মনে করো 1 সেন্টিমিটারের দৈর্ঘ্য প্রস্থ এই ধরনের একটা কিউব। এই যে এটার ভিতরে যতটুকু পানি ধরবে সেটাই হবে 1 ঘন সেন্টিমিটার, অর্থাৎ 2-3 ফোঁটা পানি। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে স্বর্ণ যেহেতু 19.3 গুণ ভারী, যেহেতু যেহেতু স্বর্ণ পানি অপেক্ষা অপেক্ষা যেহেতু স্বর্ণ পানি অপেক্ষা 19.3 গুণ ভারী। জানি তো কথাটা, কারণ এটা তারা দিয়ে দিছে। যেহেতু স্বর্ণ পানির থেকে 19.3 গুণ ভারী, তাহলে 1 ঘন সেমি স্বর্ণের ওজন কত হবে? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যা 1 ঘন সেমি স্বর্ণের ওজন, তার থেকে 19.3 গুণ বেশি হবে। তার মানে এত গ্রাম। এই যে দেখো গ্রাম এককে নিয়ে এসে পড়ছি। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে 1 গুণন 19.3 গ্রাম। 1 গুণন 19.3 গ্রাম। এই ডিজিট গুলো তোমরা বাংলায় লিখো, এই ডিজিট গুলো বাংলায় লিখো, আমাদের ইংলিশে চলে আসে বারবার, একটু খেয়াল করো। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 19.1 গ্রাম, তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন 19.3 গ্রাম। অতএব তোমার কাছে স্বর্ণ আছে কত? 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কত হবে? 19.3 গুণন 124.8 গ্রাম। এটাকে গুণ করলে তো আমি পেয়ে যাই, কত পেয়ে যাই? তাহলে দেখো 19.3 গুণন 124.8 ইকুয়াল টু 240 2408 2408.64 গ্রাম। এই যে স্বর্ণের ভর ওজন পেয়ে গেছি গ্রামে। এখন যদি কেজিতে নিতে চাও, তাহলে তুমি কি জানো গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? কেজি। 2408 কে 1000 দ্বারা ভাগ করব সমান সমান, তাহলে কত হবে? একটা দুইটা তিন ঘর দশমিক আগায় আসবে, তার মানে 2.408 কেজি। এই হচ্ছে অ্যান্সার। দেখো বোঝা যায় কিনা। সহজ কথায় স্বর্ণের বারের ক্ষেত্র আয়তন বের করব এবং পানির সাথে কম্পেয়ার করে দেবো, শেষ। কথা কি বোঝানো গেল? সিম্পল কথা। কি কথা? স্বর্ণের আয়তন বের করব, আয়তন থেকে ওজনে নিব, কিন্তু ওজনে কিভাবে নিব আমরা জানি না। ওজনে নেওয়ার জন্য হিন্টস দেয়া আছে, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। এই হিন্টস কে কাজে লাগাইতে হবে। এবং এই যে ফার্স্টের যে লাইন, এই ফার্স্টের লাইনটা কমন সেন্স হিসাবে বা আমরা জানি হিসাবে জানা থাকতে হবে যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। অতএব 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে তার থেকে 19.3 গুণ বেশি, অর্থাৎ 1 গুণন 19.3 গ্রাম। এবং
124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন যা হবে তাই। এটাকে তুমি গ্রাম এককেও রাখতে পারো, কেজি এককেও নিতে পারো। তোমাদের অনুশীলনীতে গ্রাম এককে অ্যান্সারটা দেয়া আছে। 18 19 নাম্বারটা এমসিকিউ এইচডব্লিউ করে ফেলবা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, মিলিমিটারকে সেন্টিমিটারে নিব, আয়তন বের হবে। আমরা 20 নাম্বারটা করব। নাম্বার 20 খুবই মজার, খুবই মজার, খুবই সহজ। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দেয়া আছে। দেখো একটি আয়তাকার চৌবাচ্চা বলছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা ভিন্ন ভিন্ন, 5.5, 4 এবং 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে, তার মানে চৌবাচ্চা পরিপূর্ণভাবে পানিতে ভরা আছে। তোমার কাছে কোশ্চেনে চাইছে কি কি দেখো তো, পানির আয়তন চাইছে এবং পানির ওজন চাইছে। কথা হচ্ছে পানির তো নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি থাকে না। পানিকে যে পাত্রে রাখা হয় পানি সেই পাত্রের আকার ধারণ করে, তাই না? তাহলে পানির আয়তন লিটারে প্রকাশ করতে হবে। তোমাকে দেয়া আছে ঘনমিটার, সরি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিটারে দেয়া আছে। সুতরাং আগে আয়তনটা মিটারে বের করব, মিটার থেকে ঘনমিটার, ঘনমিটার থেকে লিটারে কনভার্ট করা আমরা জানি, ফাইন। এরপরে ওজনটাও বের করে ফেলবো। তাহলে দেখো তো আমি একটু সরাসরি করি। অতএব পানির আয়তন, আয়তন সমান সমান দৈর্ঘ্য 5.5 গুণন প্রস্থ 4 গুণন উচ্চতা 2। এককটা কি হবে? এই এককটা লিখতে ভুল করা যাবে না, ঘনমিটার। তোমরা একটু লেখা নিও, দেওয়া আছে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত। পরে তোমরা আয়তন বের করে ফেলো, আমি ডিরেক্ট করে ফেললাম। 5.5 গুণন 4 গুণন 2 ইকুয়াল টু 44। কত? 44 ঘন মিটার। এটা কি পানির আয়তন পাইছে। কিন্তু আয়তন আমার কাছে চাইছে কিসে? দেখো এই যে স্পষ্ট বলে দিছে লিটারে বের করতে হবে। সুতরাং এখানে অ্যান্সার দিও না। তাহলে আবার আমরা জানি আজা, আমরা জানি বা আজা, আমরা কি জানি? 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। এইটা কিন্তু মুখস্থ রাখা লাগবে। অতএব 44 ঘন মিটার সমান সমান 1000-এর সাথে কি 44 গুণ হবে না? একের হিসাব থাকলে পরে যা আসে সব গুণ হয়। 44 এরপরে 3টা শূন্য লিটার, 3টা শূন্য লিটার। তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম। পানির আয়তন লিটার এককে পেয়ে গেছি। কত লিটার? 44,000। একক দশক শতক হাজার, হ্যাঁ 44,000 লিটার হচ্ছে পানির আয়তন। ওজন চাইছে। এইবার ওই যে আগের ম্যাথটাতে যেটা ব্যবহার করলাম, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এখন পানির ক্ষেত্রে একটা মজার জিনিস আছে। পানির মজার জিনিসটা কি? 1 ঘন সেমি, 1 ঘন সেমি সমান 1 গ্রাম। এটা আমি জানি। পানির ক্ষেত্রে মজার কথা কি জানো? 1000 ঘন সেমি সমান সমান 1 লিটার। 1000 ঘন সেমি সমান সমান 1 লিটার। এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে। অর্থাৎ এখানে মজার বিষয়গুলো হলো 1 গ্রাম সমান 1 ml। এই বিষয়গুলো একটু লিখে রাখো। 1 গ্রাম যে কথা, 1 ml একই কথা। আবার তুমি জানো 1000 গ্রাম সমান সমান 1000 ml। উভয় পক্ষে 1000 দ্বারা গুণ করে দিলাম। এবার 1000 গ্রামকে তুমি কি লিখতে পারো? 1 কেজি সমান সমান। তাহলে 1 কেজি যে কথা, 1000 ml একই কথা, কিন্তু 1000 ml কে আবার লেখা যায় 1 লিটার। 1 লিটার। এই যে পানির ক্ষেত্রে এই সম্পর্কগুলো মনে রাখতে হবে। 1 লিটার সমান 1 কেজি, অর্থাৎ 1 কেজি পানির আয়তন 1 লিটার। 1 কেজি কিন্তু ভর, আর লিটার হচ্ছে আয়তন। তাহলে আয়তন থেকে তুমি লিটারে নিবা। তাহলে তুমি কি জানো? 1 লিটার পানির ওজন সাধারণত হয় ভর, কিন্তু এখানে ওজনই বলে, সমান সমান 1 কেজি। সরি, এগুলো একটু বাংলায় লেখো, একটু বাংলায় লিখে ফেলো। 1 লিটার পানির ওজন সমান 1 কেজি। অতএব এই যে 44,000 লিটার পানির ওজন সমান 1 গুণন 44,000, তাইলে 44,000 কেজি। এই হচ্ছে তোমার দুইটা অ্যান্সার।
একটা হচ্ছে লিটার আর একটা হচ্ছে কেজি। 1 কেজি পানির ভর 1 লিটার পানির ভর 1 কেজি, এটা মনে রাখলেই হবে। 1 লিটার পানির ভর 1 কেজি, অথবা 1 ml পানির ভর 1 গ্রাম, যেভাবে মনে রাখো। তুমি এইখান থেকেও বের করতে পারতা, ঘনমিটার থেকেও বের করতে পারতা। 1 ঘনমিটার 1000 লিটার, তাহলে 1 ঘনমিটার সমান 1000 কেজি। 44,000 ঘনমিটার ইকুয়াল টু 1000 গুণ 44,000 কেজি, সেখান থেকেও তুমি বের করতে পারতা। এই হচ্ছে পানির একটি চৌবাচ্চার আয়তন লিটারে বের করা এবং কেজিতে বের করা। তাহলে ফার্স্টে আয়তন বের করব, ঘনমিটার থেকে লিটারে নিব, এবং লিটার থেকে কেজিতে নেওয়া খুবই সহজ, কারণ 1 কেজি 1 লিটার, 1 কেজি 1 লিটার, 1 কেজি 1 লিটার। উপরের কথাগুলো মনে রাখতে পারো। 21 নম্বর, এটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, প্রচুর আসে, প্রচুর প্রশ্ন পড়ো, দেখো কি বলছে। আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে প্রস্থ ধরে নিব, দৈর্ঘ্য পেয়ে যাব। প্রতি বর্গ মিটার 1.9 টাকা দরে ঘাস লাগাতে মোট 10,260 টাকা ব্যয় হয়। তার মানে আয়তাকার তোমাকে যে মাঠটা আছে, এই মাঠটার মধ্যে ঘাস লাগাইছো, টোটাল কত টাকা খরচ হয়েছে সেই খরচের হিসাবটা দেয়া আছে। প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। মাঠের চারদিকে বেড়া মানে হচ্ছে পরিসীমা, পরিসীমা বেড়া বা বাউন্ডারি, যে কথাগুলাই বলবে এগুলা মানেই হচ্ছে পরিসীমা। তার মানে তোমার কাছে পরিসীমা চাইছে, পরিসীমা বের করব, এরপরে প্রতি 2 মিটারে খরচ দেয়া আছে, টোটাল খরচটা বের হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু পরিসীমা বের করার জন্য তোমার কাছে প্রথম কি লাগবে, তোমার কাছে লাগবে দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে আসতে হবে এই প্রথম অংশ থেকে। দৈর্ঘ্য প্রস্থ প্রথম অংশ থেকে বের করতে পারবো, তাইলে ম্যাথ শেষ। এবার দেখো প্রথমত কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে আমাকে কি ধইরা নিতে হবে, প্রস্থ ধইরা নিতে হবে। ধরি প্রস্থ সমান সমান x মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে, অতএব দৈর্ঘ্য হবে 1.5 x মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান হবে 1.5 ইন্টু এক্স স্কোয়ার বর্গ মিটার, 1.5 ইন্টু 1.5 এক্স ইন্টু এক্স গুণ করে দিলাম, পাইলাম একটা ক্ষেত্রফল। কিন্তু এটা তো মাঠের অ্যাকুরেট ক্ষেত্রফল না, এটা দৈর্ঘ্য প্রস্থের যে রেশিও দেওয়া আছে একটা আরেকটার থেকে 1.5 গুণ, সেইখান থেকে একটা আনুপাতিক ক্ষেত্রফল, কিন্তু অ্যাকুরেট ক্ষেত্রফল না। তাহলে অ্যাকুরেট ক্ষেত্রফল কোথা থেকে বের করা যাবে, দেখো প্রতি বর্গ মিটারে 1.9 টাকা খরচ হয়, এই লাইনটাকে ঐকিক নিয়মে সাজানো যায়, তাহলেই আমি অ্যাকুরেট ক্ষেত্রফলটা পাবো। ঐকিক নিয়মে সাজানোর নিয়ম যেটা চাইছে সেটা ডানে থাকতে হবে, তাহলে আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ক্ষেত্রফল ডানে থাকতে হবে। তাহলে 1.9 টাকা খরচ হয় প্রতি বর্গ মিটারে, প্রতি মানে 1 বর্গ মিটারে, তাহলে এই যেভাবে লিখতে হবে 1.90 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 বর্গ মিটারে 1.90 টাকা। তাহলে 1 টাকা খরচ হবে কত বর্গ মিটারে, অতএব 1 টাকা খরচ হয় 1 ডিভাইডেড বাই 1.90 বর্গ মিটারে। অতএব দেখো তো টোটাল কত টাকা খরচ হয়েছিল, 10,260 টাকা। তাহলে 10,260 টাকা খরচ হয় 1 ইন্টু 10,260 ডিভাইডেড বাই 1.90 বর্গ মিটার ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলেই তো আমি ক্ষেত্রফল পাই। তাহলে এখানে কত আছে, 10,260 ভাগ হচ্ছে 1.9 ইকুয়াল টু 5,400, 5,400 বর্গ মিটার। তার মানে ক্ষেত্রফল পাওয়া গেছে, ক্ষেত্রফল কত পাওয়া গেছে, 5,400 বর্গ মিটার ক্ষেত্রফল পাওয়া গেছে। ওকে ফাইন, যেহেতু ক্ষেত্রফল পাওয়া গেছে সাইডে চলে আসো। এই যে ক্ষেত্রফল, এইটা যেই জমির ক্ষেত্রফল, যেই মাঠের ক্ষেত্রফল,
উপরে 1.5 x² পাইছি, এটা তো একই মাঠের ক্ষেত্রফল তাই না? এটা দৈর্ঘ্যের মাধ্যমে পাইছিলাম, এটা খরচের মাধ্যমে পাইলাম। তাহলে প্রশ্ন মতে কি তুমি লিখতে পারো? প্রশ্ন মতে 1.5 x² = 5400। এইখান থেকে তুমি x এর মান বের করবা, তাহলে x² = 5400 কে ভাগ করবা 1.5 দ্বারা। অতএব x = √5400 ডিভাইডেড বাই 1.5। একবারে ক্যালকুলেটর বসাও, দেখো অ্যান্সার পেয়ে যাবা। 5400 কে ভাগ করতে হবে 1.5 দ্বারা, এরপরে হচ্ছে √, অ্যান্সার দাও, চলে আসবে 60। তাহলে এই হচ্ছে 60 না সরি 60। অতএব এই যে x, এটা কাকে ধরে নিছিলাম? প্রস্থকে ধরে নিছিলাম না? অতএব প্রস্থ সমান 60 মিটার। অতএব দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান হবে 1.5 গুণন 60 মিটার সমান 90 মিটার। 1.5 গুণন 60 করলে কত হয়? 90 হয়, কারণ 1.5 গুণ 90 মিটার পাইছি। তাহলে দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, তাহলে এখন কি পরিসীমা বের করা কি কোনো ব্যাপার হবে? অতএব আয়তাকার মাঠের পরিসীমা, আয়তাকার মাঠের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য 90 যোগ প্রস্থ হচ্ছে 60 মিটার ইকুয়াল টু 90 এবং 60 যোগ করলে কত হয়? 150। 90 যোগ 60 সমান 150 কে 2 দ্বারা গুণ করলে হবে 300 গুণ 2 ইকুয়াল টু 300 মিটার। এই হচ্ছে পরিসীমা। এইবার দেখো তোমার কাছে কি চাইছে, ওই বেড়া দিতে কত টাকা খরচ হবে। তাহলে প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় কত? 1 মিটার বেড়া দিতে খরচ হয় 1 মিটার বেড়া দিতে খরচ হয় 2.5 টাকা, 2.50 টাকা। অতএব 300 মিটার বেড়া দিতে খরচ হবে 2.50 ইন্টু 300 এত টাকা ইকুয়াল টু, একটু ক্যালকুলেটরে গুণ করে দাও, শেষ। 300 গুণন 2.5 ইকুয়াল টু 750 টাকা। তাহলে টোটাল 750 টাকা, 750 টাকা। এই হচ্ছে অ্যান্সার। দেখো পুরোটা দেখা যায় কিনা। কষ্ট হয় কিন্তু দেখা যায়। তাহলে ঘটনা কি, দৈর্ঘ্য প্রস্থের রেশিও দেওয়া আছে এবং ক্ষেত্রফল বের করার একটা সিস্টেম দেওয়া আছে, সেটা হচ্ছে যে 1.9 টাকায় খরচ হয় 1 বর্গ মিটারে, তাহলে 10,260 টাকা খরচ হবে কত বর্গ মিটার। এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করব, ওইটাকে কাজে লাগায় প্রশ্ন মতে করে দৈর্ঘ্য প্রস্থ বের করব, পরিসীমা বের করব, টোটাল খরচ বের হয়ে যাবে। দেখো কাজ শেষ। পরবর্তী ম্যাথ 22 নাম্বার ম্যাথটা খুবই সহজ, তারপর একটু সহজে করাই দিই। 23 নাম্বারটা SW দিয়ে দেই। দেখো 22 নাম্বার ম্যাথটা খুবই ছোট, ঐকিক নিয়মে করতে হবে, কিন্তু তুমি যদি একটু বুঝো। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,200 টাকা খরচ হয় টোটাল। ঘরের ভিতরের যে মেঝে, শীতকালে আমরা অনেক সময় কার্পেট দিয়ে ঢেকে দেই, ঢাকতে 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তাহলে ঘরটির প্রস্থ চাইছে। একটু খেয়াল করো, এই লাইনটা থেকে একটু খেয়াল করো। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো, এইটুকু খেয়াল করো। তার মানে কি, প্রস্থ যদি 3 মিটার হয় তাহলে খরচ হয় 576 টাকা, কারণ 3 মিটার ছোট হলে 576 টাকা খরচ কম হবে, 3 মিটার বড় হলে 576 টাকা খরচ বেশি হবে। অর্থাৎ 576 টাকা খরচ হয় যখন প্রস্থ 3 মিটার, 576 টাকা খরচ হয় যখন প্রস্থ 3 মিটার। অতএব 1 টাকা খরচ হয় যখন প্রস্থ 3/576। অতএব 7,200 টাকা খরচ হয় যখন প্রস্থ 3 ইন্টু 7,200 ডিভাইডেড বাই 576 মিটার
সমান সমান। এটাকে ক্যালকুলেশন করো, যা আসবে সেটাই অ্যান্সার। 3 ইন্টু 7200 ভাগ হচ্ছে 576 ইকুয়াল টু 37.5। 37.5 মিটার। তাহলে ওই ঘরটার প্রস্থ কত? 37.5 মিটার। এটাই অ্যান্সার 22 নম্বর। এরপরে 23 নম্বরটা এইচডব্লিউ করবা। 23 নম্বরটা খুবই সহজ। 80 মিটার দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তনের ভিতরে চারদিকে একটা 4 মিটার প্রশস্ত পথ আছে। তাহলে রাস্তাটা ভিতরে আছে, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করে খরচ বাদাই করে ফেলবা, শেষ। এটা উদাহরণে একটা ম্যাথ আছে। বাগানের মাঝখান বরাবর আড়াআড়ি একটা রাস্তা আছে, ওটা আমি সৃজনশীল করানোর সময় দিব। এর পরবর্তী ম্যাথ 24 নাম্বার। 24 নাম্বার ম্যাথটা মোটামুটি এ পর্যন্ত যতগুলা ম্যাথ করছো এর মধ্যে কনসেপচুয়াল, মানে অনেক কিছু বুঝতে হয় আর কি। বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটা দেখো, 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির চৌবাচ্চা, বর্গাকৃতির চৌবাচ্চা, এই যে এই ধরনের একটা চৌবাচ্চা, এই ধরনের একটা চৌবাচ্চা। বোঝা যাচ্ছে কি চৌবাচ্চাটা? এই মনে করো একটা চৌবাচ্চা। এই হচ্ছে একটা চৌবাচ্চা। তো এই চৌবাচ্চার এই যেটা হচ্ছে তলা, নিচের দিকে এই যেটা হচ্ছে তলা, এই তলাটা বর্গাকৃতির। চৌবাচ্চার নিচের তলাটা কি আকৃতির হবে? বর্গাকৃতির। তার মানে এটা হচ্ছে তলার দৈর্ঘ্য এ, এটা যদি তলার দৈর্ঘ্য হয়, এই যেটা হচ্ছে তলার প্রস্থ, এই যেটা হচ্ছে দৈর্ঘ্য, এটা এটা বিপরীত, এটা বিপরীত 3D চিত্র। তাহলে তলার দৈর্ঘ্য এ, প্রস্থ এ। যেহেতু বর্গাকৃতির তলা বলছে, বর্গ হইলে দৈর্ঘ্য প্রস্থ সমান, এবং আলাদা করে বলছে গভীরতা 2.5 মিটার গভীর। গভীরতা মানে হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা দেওয়া আছে 2.5 মিটার। এই হচ্ছে একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চাটার মধ্যে, চৌবাচ্চাটা অবশ্যই খোলা, দেখো উপরে কোনো ঢাকনা নাই। এই চৌবাচ্চাটার মধ্যে 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে খরচ দেওয়া আছে 12.5 টাকা। হিসাবে মোট খরচ কত? কথা হচ্ছে আমি কয়টা জায়গায় সীসা লাগাবো, আমি এই সাইডের দেয়ালে সীসা লাগাবো, ওই সাইডের দেয়ালে সীসা লাগাবো, পিছনের দেয়ালে সীসা লাগাবো, সামনের দেয়ালে সীসা লাগাবো, এবং তলায় সীসা লাগাবো। মোট 5টি দেয়ালে সীসা লাগাবো। মোট কয়টি দেয়ালে? 5টি দেয়ালে সীসা লাগাতে হবে, 5টি দেয়ালে। দেখো আমার কাছে ওই রকম চৌবাচ্চা নাই, কিন্তু ছোট্ট একটা ডেমো আমি তোমাদেরকে দেখাই। এই যে মনে করো এই হচ্ছে একটা চৌবাচ্চা বর্গাকৃতির। তাহলে এর তলার দৈর্ঘ্য, এই হচ্ছে তলার দৈর্ঘ্য এ, প্রস্থ এ, এটা কিন্তু বর্গাকৃতির চৌবাচ্চা। কিন্তু গভীরতাটা কিন্তু তলার দৈর্ঘ্য প্রস্থের সমান না, গভীরতাটা ভিন্ন। বেশিও হতে পারে, কমও হতে পারে, বাট গভীরতাটা ভিন্ন। এই জন্য এইটার তলার দৈর্ঘ্য প্রস্থ আমি এ ধরে নিচ্ছি, কিন্তু গভীরতা আলাদা করে দেয়া আছে। এইবার যেহেতু খোলা চৌবাচ্চা, তার মানে কি উপরে ঢাকনা নাই। এবার সীসার পাত কোথায় লাগাবা? এইখানে লাগাবা। আর 4 সাইডে দেখো 4টা দেয়াল আছে, এই 4টা দেয়ালে তোমার কি লাগাইতে হবে? সীসার পাত। তাহলে মোট 5টা দেয়ালে সীসার পাত লাগাবা, তলা এবং 4টা দেয়াল, তলা এবং 4টা দেয়াল, মোট 5টা। তাহলে এই 5টার ক্ষেত্রফল বের করলেই তো কাজ হয়ে যাচ্ছে। 5টা দেয়ালের ক্ষেত্রফল বের করতে পারলে কাজ হয়ে যাচ্ছে। এবার গভীরতা দেয়া আছে, খোলা চৌবাচ্চাতে কতটুকু পানি ধরে সেটাও দেওয়া আছে। এখন তুমি জানো না এই যে লিটার হচ্ছে আয়তন, লিটার কি? আয়তন। তোমাকে দেওয়া আছে গভীরতা মিটারে, আয়তন দেওয়া আছে লিটারে। তাহলে লিটার থেকে বর্গ মিটারে নেওয়া যায়, এটা তো আমরা জানি। তাহলে আমরা করে ফেলি। কিভাবে করে ফেলবো? আমরা জানি আমরা জানি 1000 লিটার, 1000 লিটার সমান সমান 1 ঘনমিটার। আগে আয়তনটা কনভার্ট করি, 1000 লিটার সমান 1 ঘনমিটার। অতএব 1 লিটার সমান 1 ডিভাইডেড বাই 1000 ঘনমিটার। অতএব
আমার আয়তন কত আছে 28,900, 28,900, 28,900 লিটার সমান 28,900 কে ভাগ করবা 1,000 ঘনমিটার দ্বারা। তাহলে 3টা শূন্য 3 ঘর আগে আসবে। 28.9 ঘনমিটার হচ্ছে এই চৌবাচ্চার আয়তন, এই চৌবাচ্চার আয়তন। এইবার আসো, যেহেতু তলাটা বর্গাকৃতির, তাইলে তোমাকে লিখতে হবে ধরি, ধরি বর্গাকৃতি, বর্গাকৃতি তলার এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকৃতি তলার এক বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার। এটা ধরে নিলাম তলার এক বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য এ মিটার হবে, তলার 4টা বাহু এ মিটার হবে। আচ্ছা, তাহলে বর্গাকৃতি তলার এক বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয়, তাহলে এই চৌবাচ্চাটার আয়তন কত? অতএব এই যে যে বর্গাকৃতি তলার ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমি বের করতে পারি, তাও লাগবে না, তুমি এইভাবে বের করে ফেলো, বর্গাকৃতি তলার আয়তন, আয়তন সমান, আচ্ছা আমি ক্ষেত্রফল বের করি, বর্গাকৃতি তলার ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কত? এ স্কয়ার বর্গমিটার, বর্গমিটার। আচ্ছা তুমি লিখবে, এখন আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান আয়তন। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তিনটাকে গুণ করলে আয়তন পাওয়া যায়, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। এখানে দেখো তো, তলার দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে আমি ক্ষেত্রফল পেয়ে আসছি না? তাহলে আমি সরাসরি লিখতে পারি ক্ষেত্রফল, ক্ষেত্রফল গুণন, আচ্ছা আমি ডিটেলসে লেখা দিই, যাও তোমার বোঝার জন্য আমি ডিটেলসে করে দিই। তাইলে লেখো, আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা একই কথা, গভীরতা সমান সমান আয়তন, এই বিষয়টা আমরা জানি। বা দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে আমি পাবো হচ্ছে ক্ষেত্রফল ইনটু গভীরতা, গভীরতা দেয়া আছে কত? 2.5 ইকুয়াল টু আয়তন বের করছি কত? 28.9। এতবা ক্ষেত্রফল আমি বের করে আসছি এ স্কয়ার, তাহলে এ স্কয়ার ইনটু 2.5 যদি ডান সাইডে চলে যায়, তাহলে 28.9 এর সাথে 2.5 ভাগ হবে, তারপরে এ স্কয়ার ইকুয়াল টু ভাগ করলে কত পাবো? 11 দশমিক সামথিং পাবো। 28.9 ভাগ 2.5, 11.56। তাহলে এখানে কত পাচ্ছি? 11.56। এটা কিন্তু আলটিমেটলি আমি এই যে তলার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, এই যে বর্গাকৃতি চৌবাচ্চার যে তলাটা, এই তলার ক্ষেত্রফল আমি কত পেয়ে গেলাম? অ্যাকচুয়ালি 11.56। এবার শুধু আমার চার দেয়ালের ক্ষেত্রফল পাইলেই হবে। এই যে যে আমাদের চৌবাচ্চা ছিল, এই চৌবাচ্চার তলার ক্ষেত্রফলটা আমি পেয়ে গেছি 11.56। এবার শুধু চার দেয়ালের ক্ষেত্রফল বের করব। কিন্তু চার দেয়ালের ক্ষেত্রফল বের করার জন্য এই যে তলার এক বাহুর দৈর্ঘ্যটা লাগবে, তলার এক বাহুর দৈর্ঘ্যটা বের করে নেই আগে। তাহলে দেখো তো, এখানে পাইছি এ স্কয়ার। এখন আমি যদি বর্গমূল করে দেই, তাহলে এ ইকুয়াল টু পেয়ে যাব না? রুট ওভার 11.56, তাহলে 3.4। তাহলে দেখো তো 3.4 হচ্ছে এই যে এর মান, এর দৈর্ঘ্য কত? 3.4, এর দৈর্ঘ্য কত? 3.4 দেখা যাওয়ার কথা। হ্যাঁ, এইবার আসো আমি সাইডে চলে আসব। এইবার আসো, আমি বর্গাকৃতি তলার এক বাহুর দৈর্ঘ্য পাইছি। এবার আমি তোমাদের একটু ফিল করানোর চেষ্টা করি। এই যে দেখো তো, এটা যদি 3.4 হয়, তাহলে দৈর্ঘ্য 3.4, আর এইটা কি গভীরতা না? এই গভীরতাটা কত দেওয়া আছে? গভীরতাটা দেওয়া আছে 2.5। এখন যখন আমি এটা 3.4 মানে কি উপরেও 3.4, কারণ এটা হচ্ছে বর্গাকৃতির, এটা বর্গাকৃতির, তার মানে দৈর্ঘ্য এখানে যা হবে এখানে তাই হবে, আর গভীরতা 2.5 দেয়া আছে। তাহলে এই দেয়ালের ক্ষেত্রফল যখন বের করব,
তখন দৈর্ঘ্য হবে 3.4, কিন্তু প্রস্থটা কত হবে? দেয়ালের উচ্চতাটা দেয়ালের প্রস্থ হিসাবে ব্যবহার হবে না? প্রস্থ কোনটা হবে? এই যে আমি এখন দেয়ালের ক্ষেত্রফল বের করব, দেয়ালের দৈর্ঘ্য 3.4, কিন্তু উচ্চতা তাই হবে আমার সূত্রের প্রস্থ। তাইলে এইরকম দেয়ালের ক্ষেত্রফল কয়টা আছে? 4টা আছে না? তাইলে তুমি লিখবা অতএব অতএব চার দেয়ালের চার দেয়ালের ক্ষেত্রফল সমান সমান 4 দ্বারা গুণ করে দাও ইনটু দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক সমান সমান মান বসাই দাও। 4 দেয়ালের ক্ষেত্রফল 4 গুণ অবস্থায় রইল ইনটু দৈর্ঘ্য, যেহেতু বর্গাকার তার মানে এই সাইড যা হবে এই সাইডে তাই হবে, এই সাইডেও তাই হবে, এই সাইডেও তাই হবে। কারণ কি? এই বাহু 3.4 হইলে এটাও 3.4, এটাও 3.4, এটাও 3.4 এবং উচ্চতা 2.5 2.5 2.5 বোঝানো গেল। তাহলে দেখো তো এখানে দৈর্ঘ্য কত পাইছি? 3.4 ইনটু প্রস্থ কত? 2.5। এটাকে 4 দ্বারা গুণ করে দিলাম, একদম 4 দেয়াল পাবো বর্গ মিটার ইকুয়াল টু, একেবারে ক্যালকুলেশন ক্যালকুলেটরে করে ফেলো, 3.4 এর সাথে গুণ করব 2.5 ইনটু দেয়াল হচ্ছে 4টা, তার মানে হচ্ছে 34 বর্গ মিটার। আর এই যে এইখানে তুমি তলার ক্ষেত্রফল পেয়ে আসছো, এটা চাইলে তুমি নতুন করে বের করতে পারো অথবা লেখা দিতে পারো যে তলার ক্ষেত্রফল সমান সমান 11.56 বর্গ মিটার। তলার ক্ষেত্রফল সমান সমান 11.56 বর্গ মিটার। এখন দেখো তো তুমি 4 দেয়ালে সীসা লাগাবা, তলাতেও সীসা লাগাবা, মোট 5টা জায়গায় সীসা লাগাবা, তাহলে মোট সীসা লাগাতে হবে, মোট সীসা লাগাতে হবে 34 এর সাথে যোগ করবা 11.56 বর্গ মিটারে সমান সমান 34 এর সাথে 11 যোগ করলে কত হবে? 45.56 হয় কিনা? 45.56 বর্গ মিটার হয় কিনা দেখো তো। 34 যোগ 0.56 ইকুয়াল টু 45.56 বর্গ মিটার। এইবার আসো খরচের হিসাব। প্রতি বর্গ মিটারে খরচ হয় 12.50 টাকা। তাহলে লেখো 1 বর্গ মিটারে খরচ হয়, 1 বর্গ মিটারে খরচ 12.50 বা 12.5 টাকা বলি আমরা যেটাকে। অতএব 45.56 বর্গ মিটার এ খরচ হবে বেশি। একের হিসাব থাকলে পরে শুধু গুণ করবা, কথা শেষ, এত টাকা ইকুয়াল টু অ্যান্সার কত আসে দেখো, ইনটু 12.5 ইকুয়াল টু 569,669.5 টাকা খরচ হবে। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? ক্ষেত্রফল বের করলেই মোট খরচ বের হয়ে যাবে, ক্ষেত্রফল বের করতে পারলেই মোট খরচ বের হয়ে যাবে। একদম অ্যাকুরেট মিলছে। দশমিকের পরে 0.50 দিলেই কি না দিলেই কি, তোমার বইয়ে এখানে শূন্য দেয়া আছে, বোঝা যায় কিনা? এ পর্যন্ত যে কয়টা ম্যাথ করছে এর মধ্যে একটু কনসেপ্ট চল। ফার্স্টে চৌবাচ্চার ক্ষেত্রফল বের করব। বর্গাকৃতির যেহেতু এক বাহুর দৈর্ঘ্য এ হলে তলার ক্ষেত্রফল এ স্কয়ার। আয়তন পাইছি, ফার্স্টে আয়তন বের করে নিছি, পরে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা সমান আয়তন, তাহলে দৈর্ঘ্য প্রস্থকে গুণ করলে হয় ক্ষেত্রফল। গভীরতা 2.5 দেওয়া আছে, আয়তনের মান বের করে নিছি, এইখান থেকে তলার ক্ষেত্রফল বের করছি, এক বাহুর দৈর্ঘ্য বের করছি। ভালো কথা। এবার 4 দেয়ালের ক্ষেত্রফল বের করলাম, 4 ইনটু দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে ওই যে তলার এক বাহুর দৈর্ঘ্য ইনটু দেয়ালের উচ্চতা। তলার এক বাহুর দৈর্ঘ্য 3.4, দেয়ালের উচ্চতা 2.5। যেহেতু 4টা দেয়াল, একবারে 4 দ্বারা গুণ করে ক্ষেত্রফল 34 বর্গ মিটার। আর তলার ক্ষেত্রফলতেই যেখানে বের করছিলাম 11.56 বসাই দিলাম 11.56, তাহলে মোট সীসা লাগাতে হবে 45.56 বর্গ মিটারে। 1 বর্গ মিটারে
12.5 টাকা খরচ, 45.56 বর্গ মিটারে 569.50 টাকা খরচ। এই হচ্ছে তোমার 24 নম্বরের ম্যাথ। এরপরে দুই একটা ম্যাথ আছে খুবই সহজ, আরো দুই একটা আমরা করব, এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখো 25 নাম্বার পরবর্তী ম্যাথ। প্রশ্নটা দেখো, একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা, 20 মিটার চওড়া, অর্থাৎ ঘরের মেঝের ক্ষেত্রফল দেয়া আছে 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া। কয়টি মাদুর দিয়ে সম্পূর্ণ মেঝে ঢাকা যাবে? অর্থাৎ মাদুরের সংখ্যা বের করতে হবে। প্রতিটি মাদুর 200 টাকা হলে মাদুরের দাম বের করতে হবে। মাদুরের সংখ্যা বের করতে পারলে মাদুরের দাম বের করা তো কোনো ব্যাপারই না। একটু লং ক্লাস হয়ে যাচ্ছে, টানা, তাই না? একটু বোরিং বোরিং ফিল হতে পারে, কিন্তু দেখো একটু ধৈর্য এবং পরিশ্রম তো লাগবে। ধৈর্য সহকারে যদি একটু পরিশ্রম না করো তাহলে তো সুন্দরভাবে শেষ করাতে পারবো না। ক্লাসগুলো একটু লম্বা হবে। এই ক্লাসটার মধ্যে আমি সবগুলা অনুশীলনের ম্যাথ দিব। পরবর্তী ক্লাসে বইয়ের 3টা সৃজনশীল আছে, উদাহরণের কিছু ম্যাথ আছে যেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং আরো একটি ক্লাস হয়তো হবে বা ওই ক্লাসের মধ্যে সেকেন্ড ক্লাসের মধ্যে ওইটাও একটু লম্বা বা বড় ক্লাস হবে। ওখানে পরীক্ষায় আসতে পারে তোমার বোর্ড ফাইনাল পরীক্ষা এবং স্কলারশিপের যে পরীক্ষা, বৃত্তি পরীক্ষাটাতেও কমন পড়বে। এই ধরনের কিছু সৃজনশীল আমি করাই দেব। সো একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে একটু পরিশ্রম করে পড়তে হবে। সিরিয়াল মেনটেন করে যদি করো, আশা করি যেই চ্যাপ্টার আমার ক্লাস থেকে করবা ক্লিয়ারেন্স পাবা, তুমি পারবা ইনশাল্লাহ, যদি তুমি মনোযোগ দিয়ে করো। তারপরেও প্রবলেম হলে তো আমি আছি ইনশাল্লাহ। সো ক্লাস লম্বা হলেও একটু মনোযোগ, একটু মনোযোগ। হ্যাঁ, দেখো এই ধরনের প্রবলেম যদি হয় যে একটি ঘরের মধ্যে কতগুলো মাদুর লাগবে, একটি ঘরের মেঝেকে ঢাকতে কতগুলো কার্পেট লাগবে, কতগুলো টেবিল লাগবে, বা একটি ঘরের মেঝেতে তুমি হচ্ছে পাথর বসাইতে চাও, টাইলস বসাইতে চাও, কতগুলো টাইলস লাগবে, সেই সকল ক্ষেত্রে ঘরের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই মাদুরের ক্ষেত্রফল অথবা পাথরের ক্ষেত্রফল, তাহলেই তুমি সংখ্যা পেয়ে যাবা। তাহলে এই একটা থিওরি দিয়েই এটা হয়ে যাবে। তাহলে কি মাদুরের সংখ্যা, এই ম্যাথে বলছে মাদুর, সো মাদুরের সংখ্যা, মাদুরের সংখ্যা সমান সমান উপরে কি হবে, ঘরের মেঝের ক্ষেত্রফল, লবে কি হবে, ঘরের মেঝের ক্ষেত্রফল। এই মেঝের ক্ষেত্রফলকে তোমাকে ভাগ করতে হবে যেইটা দিয়ে ঢাকতে চাও, মাদুর দিয়ে ঢাকতে চাও না টেবিল বসাইতে চাও, যা চাইছে হোয়াটএভার, যেটা চাবে। এখানে মাদুর চাইছে, তাহলে মাদুরের ক্ষেত্রফল, মাদুরের ক্ষেত্রফল। এখন এখানে কথা হচ্ছে ঘরের ক্ষেত্রফল যদি মিটারে থাকে, দৈর্ঘ্য প্রস্থ মিটারে থাকলে ক্ষেত্রফল বর্গ মিটারে বের হবে, তাহলে মাদুরের ক্ষেত্রফল বর্গ মিটারেই নিতে হবে। একক যদি না মিলে তাহলে কিন্তু হবে না। তাহলে ঘরের ক্ষেত্রফল হচ্ছে 26 ইন্টু 20, আর মাদুরের দৈর্ঘ্য 4 মিটার ইন্টু মাদুরের প্রস্থ 2.5 মিটার, এই যে টি, এটার একক কি হবে, টি। এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো 26 গুণন 20, 26 গুণন 20, 520। তাহলে উপরে কত আসতেছে, 520, সরি 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 520। অ্যাকচুয়ালি 9 10 এ সব ডিজিট ইংলিশে লিখতে হয়, তো তোমাদের এইটা বাংলা, এটাই হচ্ছে একটু সমস্যা, কনফিউশন লেগে যায়। 4 ইন্টু 2.5 তাহলে হচ্ছে 10, তাহলে নিচে হবে কত, 10টি। তাহলে ভাগ করা খুবই সুন্দর, শূন্য শূন্য কেটে দাও, 52টি মাদুর লাগবে। এইবার দেখো তো দাম বের করা, এটা তো কোনো কাজই না। একটি মাদুরের দাম 200 টাকা, একটি মাদুরের দাম, একটি মাদুরের দাম 200 টাকা। অতএব তোমার মাদুর লাগবে 52টি। 52টি মাদুরের দাম হচ্ছে 200 গুণন 52 টাকা। এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আনসার। এটাকে ক্যালকুলেটরে তুলে করে ফেলবা, 200 কে 52 দ্বারা গুণ করে দিবা, কত হবে, 200 গুণ 52। তাহলে দেখো 10,400 টাকা, 10,400 টাকা, এইটা আনসার। তাহলে 25 গেল। এইবার 26 নাম্বার ম্যাথটা আমরা করব, চলো।
26 নম্বর, একটি বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। বইটির আয়তন নির্ণয় করো। আয়তনের সূত্র জানো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এত সহজ ম্যাথ কেন দিছে? এখানে তোমাকে দৈর্ঘ্যও দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে, কিন্তু বইটির উচ্চতা দেয়া নেই। মনে করো এই যে এটা একটা বই, এই যে বইটার দৈর্ঘ্যও দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে, এই উচ্চতাটা দেয়া নেই, কিন্তু প্রতি পাতা কাগজের পুরুত্ব দেয়া আছে। প্রতি পাতা কাগজের পুরুত্ব দেয়া আছে। এখন পাতা বলতে এইটা এক পাতা, এই যে এটা হচ্ছে 2 পাতা, বুঝতে পারলা? এটা হচ্ছে পাতা। কিন্তু যখন তুমি পৃষ্ঠা হিসাব করবা তখন দেখো তো, এই যে এটা হচ্ছে 121 পৃষ্ঠা, আর এই যে এই সাইডে পৃষ্ঠাটা যদি উল্টাও, এই সাইডে লেখা আছে 122 পৃষ্ঠা। তার মানে দুইটা পৃষ্ঠা মিলা হয় একটা পাতা, এক পাতায় 2 পৃষ্ঠা থাকে। তাইলে এইখানে পৃষ্ঠা সংখ্যা 200, তাহলে পাতার সংখ্যা কত আছে? 100। এটাকে একটু করে নিতে হবে যে আমরা জানি 2 পাতা, 2 পাতা, সরি, পৃষ্ঠা সংখ্যা 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা সমান সমান 1 পাতা। অতএব 1 পৃষ্ঠা সমান 1/2 পাতা। অতএব 200 পৃষ্ঠা সমান সমান 1 ইন্টু 200 ডিভাইডেড বাই 2 পাতা ইকুয়াল টু 100 পাতা। তাহলে বইটির পাতার সংখ্যা আমি পেয়ে গেলাম। বুঝাইতে পারছি? এক পাতা, এক পৃষ্ঠা, বইটার পৃষ্ঠা উল্টাইলে 2 পৃষ্ঠা। এই যে তোমাদের বইটা, এই যে 45 পৃষ্ঠা, 46 পৃষ্ঠা, এই 45 আর 46 পৃষ্ঠা মিলা এক পাতা। তাহলে 2 পৃষ্ঠা 1 পাতা, তাহলে 200 পৃষ্ঠায় 100 পাতা। এখন আসো, 1 পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার, তাহলে 200 পাতা কাগজের পুরুত্ব কত? 1 পাতা কাগজের পুরুত্ব, 1 পাতা কাগজের পুরুত্ব সমান সমান 0.1 মিলিমিটার। এই যে দেখো উপরের গুলা দেয়া আছে সেন্টিমিটার এককে, কিন্তু তুমি 500 মিলিমিটার, তার মানে এটাকে কনভার্ট করতে হবে। এক পাতার হিসাব থাকলে পরে যত চাবে, একের হিসাব দেওয়ার পরে যত চাবে শুধু গুণ করবা, 0.1 গুণন 100 মিলিমিটার ইকুয়াল। তাহলে এক পাতা যদি 0.1 মিলিমিটার হয়, তাহলে 100 পাতা হবে 0.1 গুণন 100। তাহলে 0.1 গুণন 100 ইকুয়াল টু 10, ইকুয়াল টু 10 মিলিমিটার। এখন তুমি জানো, কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। শান্তির এক ঘর পরেই মিলি, তার মানে কি? সেমির সাথে মিলির সম্পর্ক হচ্ছে 10-এর। 1 সেমি সমান 10 মিলি, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটারকে আমি কি লিখতে পারি? সমান সমান 1 সেমি, 1 সেমি। এই তো উচ্চতা পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। অতএব অতএব বইটির আয়তন, আয়তন সমান কত হবে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া আছে? 25 সেন্টিমিটার ইন্টু প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে? 18 সেন্টিমিটার ইন্টু উচ্চতা 1 সেন্টিমিটার। এই আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে 25 গুণন 18, 25 গুণন 18 ইকুয়াল টু 450 ঘন সেন্টিমিটার, 450 ঘন সেমি। এটাই হচ্ছে বইটির আয়তন। মিটারে নিতে বললে মিটারে নিবা, সমস্যা কি? এই তো সেন্টিমিটার থেকে মিটারে নিব কিভাবে? 3টা 100 দ্বারা ভাগ করতে হবে। এই যে 450 ঘন সেমি, এটাকে যদি আমি ঘন মিটারে নিতে চাই, তাহলে 450-কে ভাগ করতে হবে 100 গুণন 100 গুণন 100, অথবা 450 গুণন 10-এর উপরে পাওয়ার -6 দ্বারা গুণ করলে ঘন মিটার। কেন এরকম করলাম? এই যে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই সেন্টিমিটারে আছে, সো দৈর্ঘ্যকেও আমার মিটারে নিতে হবে, প্রস্থকেও মিটারে নিতে হবে, উচ্চতাকেও মিটারে নিতে হবে। এই জন্য
তিনটা 100 দ্বারা ভাগ করে দিছি। এটা মনে রাখা সব থেকে ইজি। আশা করি 26 নাম্বার বুঝছো। আর মাত্র দুইটা ম্যাথ আছে, আর একটু ধৈর্য, তাই ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। 27 এবং 28 এই দুইটা ম্যাথ করে আজকে শেষ করে ফেলবো। 27 নাম্বার কোশ্চেন। একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার দেয়া আছে। তার মানে পুকুরের আয়তন দেয়া আছে। একটি মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, মানে পানি সেচে ফেলতেছ, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? 1 সেকেন্ডে কতটুকু পানি সেচতে পারে? 0.1 ঘনমিটার। তাহলে এখান থেকে ঐকিক নিয়ম হবে, যেটা চাইছে সেটা ডানে পাঠাই দাও। 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। অতএব ওই যে পুকুরটির আয়তনের সমান পানি সেচতে কত সময় লাগবে? পানির নির্দিষ্ট তো কোনো আয়তন নাই, পুকুরের আয়তনই পানির আয়তন, কারণ পানিকে যখন যেখানে রাখবা সেই আয়তন দখল করে নেয়। ওকে, তাহলে দেখো তো, অতএব পানির আয়তন, পানির আয়তন তুমি একটু ডিটেলসে লিখে নিবা। দেয়া আছে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ, পুকুরের গভীরতা, অতএব পুকুরের আয়তন সমান এত বের করবা, পরে বলবা যে পানির আয়তনও সমান এত। এইভাবে কইরা ফেললে আমি সরাসরি দিলাম পানির আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা এত ঘনমিটার। একটু ডিরেক্ট করলাম, কারণ চ্যাপ্টার শেষের দিকে এইটুকু জাম্প তো করাই যায়, তাই না? তাহলে দেখো তো, 32 গুণ 20 গুণ 3 ইকুয়াল টু 1920। 32 গুণ 20 গুণ 3 সমান সমান 1920 ঘনমিটার। এটা হচ্ছে পুকুরের আয়তন। পুকুরের আয়তনই হচ্ছে পানির আয়তন। এবার ঐকিক নিয়ম সাজাও। 1 ঘন সেন্টিমিটার পানি সেচ দিতে সময় লাগে 1 সেকেন্ড। যা চাইছে তাকে ডানে নিয়ে যাও। তাহলে দেখো 1 ঘন সেন্টিমিটার না, 0.1 ঘন সেন্টিমিটার। 0.1 ঘন সেমি পানি সেচ দিতে সময় লাগে 0.1 ঘন সেন্টিমিটার পানি সেচ দিতে সময় লাগে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। অতএব 1 ঘন সেন্টিমিটার পানি সেচ দিতে সময় লাগবে 1/0.1 সেকেন্ড। অতএব পুকুরটির আয়তন কত? 1920। তাহলে পানির আয়তন 1920। 1920 ঘন সেন্টিমিটার পানি সেচ দিতে সময় লাগবে 1 × 1920/0.1 সেকেন্ড ইকুয়াল টু, তাহলে কাজটা করে ফেলো। 1920 কে ভাগ করে ফেলো 0.1 দ্বারা, ভাগ করলে পাবা 19,200 সেকেন্ড। কত পাচ্ছ? 19,200 সেকেন্ড। কারণ তুমি জানো ছোট কিছু দ্বারা ভাগ করলে ভাগফল বেশি হয়। এই যে দশমিক যদি উঠাই দাও, তাহলে উপরে আরো একটা 10 গুণ হবে, দশমিকের পরিবর্তে একটা 1, আর দশমিকের পরে 1 ঘর, এই জন্য আরেকটা 0। তো এটার সাথে যদি 10 গুণ হয়, একটা 0 বেড়ে যাবে। এখানেই তুমি অ্যান্সার দিতে পারো, এটাই একটা অ্যান্সার। কিন্তু তুমি দেখবা তোমার বইয়ে অ্যান্সারটা দেয়া আছে ঘন্টায়, তাহলে এটাকে ঘন্টায় নিতে হবে। এখন এইখানে কিন্তু কাহিনী আছে, ঘন্টায় নিলে দুইটা ধাপে নিতে পারো অথবা সরাসরি নিতে পারো। আমি দুইটাই দেখাই। 19,200 হয়ে গেছে। 19,200 কে যদি 60 দ্বারা ভাগ করো, তাইলে হবে ঘন্টা। সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে মিনিট, মিনিটকে 60 দ্বারা ভাগ করলে হবে ঘন্টা ইকুয়াল টু। এটা যদি তুমি ক্যালকুলেটরে চাপো, তাহলে দেখো তো কত পাও? 19,200 ভাগ হচ্ছে 3600। 60 গুণ 60 মানে 3600। তাহলে তুমি পাও 5.33 ঘন্টা। কিন্তু তোমার বইয়ে দেখবা অ্যান্সার দেয়া আছে 5.20 মিনিট। এমনটা কেন হলো? কারণ কি? এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে। ক্যালকুলেটরে দশমিকের পরে যে 3 হিসাব, এই হিসাবটা হয় 100-তে। দশমিকের পরের হিসাব হয় 100-তে, কিন্তু ঘড়ির কাটার সময় দশমিকের পরের হিসাব হয় 60-এ, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা। কিন্তু এইখানে যে 0.33 এই হিসাবটা হয়েছে 100-তে। তাহলে 0.33 মানে কি? 100 এর 3 ভাগের 1 ভাগ,
তেমনি 60-এর 3/1 কত? 20। তার মানে দশমিকের পরে 3 যে কথা, 0.20 একই কথা। যদি এমন আসতো 5.50 ঘন্টা, তাইলে এটা কি হইতো জানো? 5.30 মিনিট। কারণ কি 5.5 ঘন্টা আসছে, এইটা তো 100-তে হিসাব হয়েছে, 100-র অর্ধেক 5, তাহলে 60-এর অর্ধেক হবে 30। তাহলে আমরা অ্যান্সার করবো কিভাবে? আমি কি 5.33 ঘন্টা লিখবো, না 5.20 মিনিট লিখবো? 5.20 মিনিট লিখতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব? এটা স্টেপ বাই স্টেপ করো। 19,200 এইটাকে ভাগ করো 60 দ্বারা, তাইলে হয়ে যাবে মিনিট। তাহলে কি হবে? মিনিট। তাহলে 19,200-কে তুমি 60 দ্বারা ভাগ করো। 19,200 ভাগ হচ্ছে 60, তাহলে পাবা 320 মিনিট। 320 মিনিট। এই 320-কে যদি তুমি আবার 60 দ্বারা ভাগ করে দাও, 320-কে 60 দ্বারা ভাগ করলে কিন্তু 5.33 ঘন্টা আসবে। তাহলে এটাকে কি করব? এটাকে 320-কে আমি 60 দ্বারাই ভাগ করব। 320-কে 60 দ্বারা ভাগ করলে আমার কত আসছে? 5.33। তো এই যে এই 5 ঘন্টা আসবে, এটা আমি শিওর। পরে অবশিষ্ট মিনিটটাই তো দশমিকে আসবে। তাইলে দেখো আমি কি করব, আমি একটু শর্টকাট করব। 5 গুণন 60 দিব, তাহলে 5 6 30, আরেকটা শূন্য। তার মানে 5 ঘন্টা মানে 300 মিনিট। আমার আছে 320 মিনিট, তাহলে 5 ঘন্টা আরো 20 মিনিট বাকি থাকবে। তখন আমি লিখব 5 ঘন্টা 20 মিনিট। আমি কি এই বিষয়টা বুঝাইতে পারলাম? এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, 5.20 ঘন্টা, তাহলেও হয়ে যাবে। আর যদি 5.33-এ অ্যান্সার দাও, তাহলেও কিন্তু তোমাকে 0 দিবে না, 1 নাম্বার কাটতে পারে অথবা পূর্ণ নাম্বারই দিয়ে দিবে। এই কথাটা কি বোঝানো গেল? এই কথাটা যদি বোঝানো যায়, তাহলে আমরা চলো পরবর্তী ম্যাথে ঢুকে যাই। লাস্ট ম্যাথ আজকে। দেখো আজকের ক্লাসের শেষ ম্যাথ, সর্বশেষ মনোযোগ তোমাদের কাছ থেকে আশা করতেছি। ম্যাথটা আমি খুব সংক্ষেপে বোঝাই ফেলবো, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চা। চৌবাচ্চাটা কেমন? খালি। কথাটার দিকে খেয়াল করো। খালি চৌবাচ্চায় 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। ঘনক বলতে যে তোমরা কিউব নিয়ে খেলো না, এটা হচ্ছে ঘনক। নিরেট মানে কি একদম ভিতরটা পরিপূর্ণ ভরা, কোনো ফাঁকা জায়গা নেই। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো। তাহলে চৌবাচ্চাটি কেমন ছিল? খালি ছিল। এরপরে পানি ধারা পূর্ণ করছি, পূর্ণ করার পর ঘনকটি সামহাও আমি তুলে আনছি। মনে করো ঘনকে একটা সুতা বেঁধে রেখেছিলাম খুব চিকন, পরে এইভাবে উঠিয়েছি, ঘনকটাকে তুলে আনা হলো। তাহলে পানির গভীরতা কত হবে? বিষয়টাকে সিম্পল ভাবে একটু দেখি। এই মনে করো যে একটি চৌবাচ্চা, এই একটি চৌবাচ্চা, এই মনে করো একটি চৌবাচ্চা। এই চৌবাচ্চার মধ্যে একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। এই ধাতব ঘনকটিকে চৌবাচ্চার মধ্যে রাখা আছে। এখন চৌবাচ্চাটিকে যখন আমি পানি দ্বারা পূর্ণ করব, তখন এই সম্পূর্ণ অংশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে পানি দ্বারা, পানি দ্বারা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, পরে যখন আমি এই ধাতব ঘনকটাকে আস্তে করে চৌবাচ্চা থেকে সরিয়ে ফেলবো, তখন এই ধাতব ঘনকটা একটা আয়তন দখল করেছিল। ওই আয়তনের সমান পানির লেয়ারটা নিচে নেমে যাবে। তখন পানির গভীরতা কত হবে? এখন তো গভীরতা দেয়াই আছে 1 মিটার, গভীরতা আর উচ্চতা তো একই কথা। আচ্ছা, তাহলে ফার্স্টে এই চৌবাচ্চাটির আয়তন বের করো। তাহলে আমি সরাসরি করব। চৌবাচ্চার চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে কি হবে? ঘনমিটার সমান সমান 3 দুগুণে 6 ঘনমিটার। এইটা হচ্ছে চৌবাচ্চার আয়তন। তুমি একটু লিখে নিও, দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, লিখে নিও। ওকে, এইবার আসো, এই যে ধাতব ঘনকটা, এই ধাতব ঘনকটা তো নিজের আয়তনের সমান জায়গা দখল করবে। তাহলে ধাতব ঘনকটার আয়তন বের করতে হবে। ধাতব ধাতব ঘনকের আয়তন, ধাতব ধাতব ঘনকের আয়তন
সমান সমান ঘনকের আয়তন হচ্ছে এ কিউব। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। যেহেতু ঘনক বলছে তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, এ কিউব। এখন আসো, এই যে 50 সেন্টিমিটার, এইটাকে আমি একটু মিটারে নিয়ে পরে কিউব করি। সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্ক কি? কি লিয়ে হাঁকা ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। মারিলে দেশে শান্তি, তাহলে মারিলে দেশে শান্তি 100, 2 ঘর পরে, 2 ঘর পরে কিলা হাকায় ডাকাত মারিলে দেশে শান্তি, 2 ঘর 2 শূন্য। তাহলে এই যে 50কে যদি আমি 100 দ্বারা ভাগ করে দেই তাহলেই হয়ে যাবে মিটার। এর উপরে আমি কিউব করে দিব, একক হবে ঘন মিটার। তাহলে একটু ক্যালকুলেশন করো। তাহলে এখানে হবে 0.5, এর উপরে হবে কিউব। 0.5 কিভাবে পেলাম? 0 0 কাটো, 5 দ্বারা 10কে কাটো, হাফ। হাফ যে কথা 0.5 একই কথা। এখন 0.5 কে কিউব করলে 0.125 হয়। 0.5 কে কিউব করলে 0.125 হয়। 0.125 ঘনমিটার। ঘনমিটার এই হচ্ছে ধাতব ঘনকের আয়তন। এইবার খালি চৌবাচ্চাটিকে পানি দ্বারা পূর্ণ করলাম। পূর্ণ করার পর যদি আমি ঘনকটিকে সরিয়ে নেই, আগে পানির লেয়ার যা ছিল সেইখান থেকে পানির লেয়ার একটু নিচে নেমে যাবে না? পানির লেয়ার একটু নিচে নেমে যাবে, কারণ ঘনকটা যেই আয়তন দখল করছিল অতটুকু পানির লেয়ার নিচে নেমে যাবে। ওকে, তাহলে চৌবাচ্চা অপসারণ করলে, চৌবাচ্চা অপসারণ করলে পানির আয়তন কমে যাবে। চৌবাচ্চা না, সরি, ঘনক অপসারণ করলে, চৌবাচ্চা তো অপসারণ করা যাবে না। তাহলে দেখো, ঘনকটি ঘনকটি অপসারণ করলে, অপসারণ করলে পানির আয়তন হবে, পানির আয়তন হবে, আগে ছিল 6, ওইখান থেকে বাদ যাবে 0.125 ঘন মিটার। তাহলে 6 থেকে তুমি 6 থেকে বিয়োগ করে দাও 0.125, তাহলে পাবো 5.875, 5.875 ঘন মিটার। এটা হচ্ছে নতুন আয়তন। এইবার চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ সব সেম থাকবে, শুধুমাত্র নতুন উচ্চতা চেঞ্জ হয়ে যাবে। এই নতুন উচ্চতা ধরো এইচ, নতুন উচ্চতা কত ধরবো? এইচ। অতএব অতএব দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ নতুন উচ্চতা সমান সমান নতুন আয়তন এত, বা দৈর্ঘ্য কত থাকবে? 3ই থাকবে, প্রস্থ 2 থাকবে, নতুন উচ্চতাকে এইচ ধরলাম, নতুন আয়তন কত? 5.875 এত, বা এইচ ইকুয়াল টু 5.875 ডিভাইডেড বাই 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে দেখো তো 5.875 গুণন, সরি, ভাগ 6 ইকুয়াল টু, এই একটা সেকেন্ড, একটু ঝামেলা হয়েছে, একটা সেকেন্ড, সবই তো ঠিক আছে, ইকুয়াল টু 0.97979, এরপরে দিয়ে দাও 2, এটা হচ্ছে নতুন উচ্চতা। সব ঠিক আছে। এখন তোমার বইয়ের অ্যান্সারের সাথে মিলবে না, কারণ অতএব নতুন উচ্চতা কত হবে? নতুন উচ্চতা সমান 0.9792 মিটার। তোমার বইয়ে দেয়া আছে সেন্টিমিটারে, সেন্টিমিটারে নিলে 100 দ্বারা ভাগ করে দিলে 97.9 সেন্টিমিটার। এটাই মনে হয় তোমার বইয়ের উত্তরে দেখলাম, তাই না? হ্যাঁ, 97.92 সেন্টিমিটার। এইটাই হচ্ছে নতুন উচ্চতা। দেখো আমি বুঝাইতে পারছি কিনা। আগের আয়তন ছিল 6 ঘন সেন্টিমিটার,
এখন নতুন আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন, উচ্চতাটা চেঞ্জ হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ তো চেঞ্জ হয় নাই, দৈর্ঘ্য 3 ছিল প্রস্থ 2 ছিল, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন নতুন উচ্চতাকে এইচ ধরে নিছে ইকুয়াল টু নতুন আয়তন হবে, কারণ এটাও নতুন আয়তন এটাও নতুন আয়তন, নতুন উচ্চতা নতুন আয়তন এটাও নতুন আয়তন, এখান থেকে ক্যালকুলেশন করলে এখন পরীক্ষায় কি নতুন নতুন লিখবো? নতুন নতুন লিখবো না। তাহলে আমরা কি করব, যে ধরি ঘনক অপসারণ করার পর পরিবর্তিত উচ্চতা সমান এইচ। প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ ইকুয়াল টু 5.875, সরাসরি লিখে ফেলবো, ম্যাথ হয়ে যাবে। তাহলে ডেকোরেশনটা তোমার হাতে, এটাকে তুমি একটু মডিফাই করে নিজের মতো করেই করতে পারো, সমস্যা নাই। এই ছিল তোমার তৃতীয় চ্যাপ্টারের অনুশীলনীর 10 থেকে 28 পর্যন্ত সবগুলা ম্যাথ আমি টাচ করার চেষ্টা করছি। পরবর্তী ক্লাসটাও লম্বা ক্লাস হবে, সেইখানে অনুশীলনের 3টা সৃজনশীল, উদাহরণের 2-3টা গুরুত্বপূর্ণ ম্যাথ এবং আরো 2-4টা সৃজনশীল যদি দেয়া লাগে, যদি 1.5 ঘন্টার ক্লাস হয় হবে। কথা কি বুঝাইতে পারছি? সো যাদের উপকারে আসবে কাজে আসবে তারা অবশ্যই একটা থ্যাঙ্কস দিবা, আর যারা গঠনমূলক আলোচনা করতে চাও যে কোন জায়গায় তোমার কাছে মনে হয়েছে ইমপ্রুভমেন্ট দরকার বা কি ধরনের ম্যাথ তোমার প্রয়োজন, সেও জানানোর চেষ্টা করবা। তোমাদের সহযোগিতায় ইনশাআল্লাহ সামনে পথ চলার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো সবাই।